স্টুডেন্টস, আবার চলে এলাম সাইকোলজির ক্লাস 12 অর্থাৎ 4th সেমের ভিডিও নিয়ে। আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায়। আজকে তোমাদের পড়াবো ইউনিট 8 অর্থাৎ একদম লাস্ট যে চ্যাপ্টার, তার সেই থেরাপিউটিক অ্যাপ্রোচেসের সাইকোডাইনামিক থেরাপি। অবিসংবাদিত ব্যক্তিত্ব মনোবৈজ্ঞানিক সিগমুন্ড ফ্রয়েডের সাইকোডাইনামিক থেরাপি, সেই নিয়ে তোমরা আগেও পড়েছো। আবারও একটা গ্ল্যান্স সাইকোডাইনামিক অ্যাপ্রোচটা বলে নিই, তাহলে সুবিধা হবে থেরাপিউটিক ভিউজ গুলো আমাদের বুঝে নিতে। সাইকোডাইনামিক অ্যাপ্রোচে সিগমুন্ড ফ্রয়েড কি বলেছেন? 19বিংশ শতকে তিনি এই থিওরিটি উদ্ভব বা প্রবর্তন করেন। সেখানে তিনি বলেছেন, it studies the unconscious psychological forces, early childhood experiences and internal conflicts that drive human behavior, emotions and personality. তিনি তার গবেষণামূলক কাজের দ্বারা বুঝিয়েছেন যে মানুষের মনের ভিতরে যে প্রবল দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেই দ্বন্দ্বমূলক একটা অবস্থান থেকে এবং মনের ভেতরের অবচেতনের ভিতরে জমে থাকা যে শক্তি, এক ধরনের জৈবিক শক্তি যাকে তিনি নাম দিয়েছেন লিবিডো, এবং ছোটবেলাকার অভিজ্ঞতা, এদের সাহায্যে, এদের জন্য, এদের দ্বারা তৈরি হচ্ছে মানুষের ভেতরের যে আবেগ, মানুষের সর্বাঙ্গীন বিকাশমূলক যে ব্যক্তিত্ব এবং তাদের আচরণ। অর্থাৎ মানুষের প্রত্যেক আচরণ, তার আবেগগত অবস্থান এবং তার ব্যক্তিত্ব পুরোটা তৈরি হচ্ছে according to Freud with the help of unconscious psychological forces, early childhood experiences and internal conflicts. এই তিনটের দ্বারা। তোমাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে যে কিভাবে একটা মনের সাংগঠনিক একটি চিত্র মনোবিদ ফ্রয়েড প্রদান করেছেন। সেই সাংগঠনিক চিত্রের মধ্যে তোমাদের আবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি। মনটা যদি একটা আইসবার্গ বা বরফ খণ্ডের সঙ্গে তুলনা করেন ফ্রয়েড, তো তার একটা সামান্য অংশ সচেতন, বাকি অংশ অবচেতন, আর সচেতন অবচেতন দুটোর একটা স্ক্রিনের মতন থাকছে প্রাক চেতন বা প্রিকনশিয়াস। এবং এর কার্যকারিতাকে যদি আমরা বিচার করি, এর ইগো সুপার ইগো নিয়ে এর কার্যকারিতা, এবং তার সেই কার্যকারিতা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়েছি আগের ভিডিওতে। তো মনের এই সাংগঠনিক যে চিত্র, মনের যে কার্যকারিতার যে চিত্র, সেই চিত্রের সাহায্যে আমরা ফ্রয়েডকে দেখি মানুষের প্রত্যেকটা আচরণমূলক সমস্যা এবং আচরণের ব্যাখ্যা তিনি করে গেছেন। এবং এটা করতে গিয়ে তিনি অনেক চিকিৎসামূলক প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। এই চিকিৎসামূলক প্রক্রিয়াটাই আজকে আমাদের পড়ার মূল বিষয়বস্তু। চলে যাই সাইকো অ্যানালিসিস বা সাইকোডাইনামিক থেরাপিতে। সাইকোডাইনামিক যে থেরাপি মূল, তাকে ফ্রয়েড সাইকো অ্যানালিসিস বলে নামকরণ করেছেন। Psychodynamic therapy is a type of talk therapy focused on exploring unconscious patterns, past experiences, and unresolved conflicts to understand how they influence current thought, feeling, and behaviors. এটা এক ধরনের কথাবার্তার মতন বা সংলাপ বলার মতন বা বাক্যের সাহায্যে একটা থেরাপি, যেখানে পেশেন্ট অনর্গল কথা বলবেন এবং এই কথা বলার মাধ্যমে
তার ভেতর থেকে তার যে অবচেতন মনে জমে থাকা সমস্ত চিন্তা ভাবনা সেগুলি এবং তার পূর্ববর্তী অভিজ্ঞতা সমূহ এবং যে দ্বন্দ্বগুলি মনের মধ্যে কন্টিনিউয়াস তৈরি হচ্ছে, তার মধ্যে যে দ্বন্দ্বগুলো নিরসন হয় না, সেই নিরসন না হওয়া দ্বন্দ্বগুলি কিভাবে ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করছে, সেটাই এখানে থেরাপিস্ট দেখেন এবং তার দ্বারাই পেশেন্ট আস্তে আস্তে তার রোগ থেকে সেরে ওঠে। It aims to develop greater self-awareness, emotional relief and lasting personal growth. এটা একটা তৈরি করে ভেতরে ব্যক্তির মধ্যে এই সাইকো অ্যানালিসিসের মধ্যে দিয়ে যাওয়ার সময় রোগীর ভেতরে একটা আত্মসচেতনতা গঠিত হয় তার ভেতরে একটা আবেগগত মুক্তি, আবেগগত আরাম। যে আবেগ জমে থেকে তাকে কষ্ট দিচ্ছিল, সেই আবেগটাকে সে আস্তে আস্তে বার করে দেওয়ার ক্ষমতা তার এই থেরাপির মাধ্যমে চলে আসে এবং তার যে ব্যক্তিগত উন্নতি বা আত্মোন্নতি সেটি গঠিত হয় ধীরে ধীরে এই থেরাপির মধ্যে দিয়ে যাওয়ার সময়। It works by bringing hidden aspects of the psyche into conscious understanding. এটা প্রচুর ভিতরের জিনিস বাইরে আনে এবং নানা রকম ভাবে আত্ম উপলব্ধিতে সহায়তা করে। এর কোনো সাইড এফেক্ট সে অর্থে নেই, বরং এর ভালো এফেক্ট বলতে যেটা হয় সেটা হচ্ছে ব্যক্তি তো সবসময় নিজেকে বুঝে উঠতে পারে না। আমরা নিজেরাও অনেক সময় দেখে থাকি যে আমাদের ভেতরে অনেক না জানা, না বোঝা বিষয় আছে যেগুলো এক একটা পরিস্থিতিতে পড়ে এক এক রকম ভাবে বেরিয়ে আসে। আমরা সেগুলোকে নিজেরাই নিজেদের বুঝতে পারি না যে আমিটা এরকম বা আমার ভেতরে এটাই ছিল। নিজেরাও বিস্মিত হই এবং অন্যকে দেখেও বিস্মিত হই যে ওকে তো আমি এতকাল এভাবে দেখে এলাম, পার্টিকুলারলি এই পরিস্থিতিতে ওর বিহেভিয়ারটা এরকম। সেটা নেতিবাচক হোক ইতিবাচক হোক উভয়ই। তো আমাদের সেই আমিটাকে চিনতে সহায়তা করে এটা। It helps individuals to connect past wounds with present problems by using different techniques. ব্যক্তির ভিতরে জমে থাকা পূর্ববর্তী জীবনের কোনো অভিজ্ঞতার ক্ষত, দুঃখ, যন্ত্রণা, পীড়া সেগুলো বর্তমান তার আচরণমূলক সমস্যার সাথে একটা কানেক্ট করে ব্যক্তি এই কানেক্টটা করতে পারে এবং তার ফলে তার সেই ক্ষতটারও কিছুটা হিলিং হয়, পুরোটাই হয়তো হয় এবং তার বর্তমান জীবনের বর্তমান আচরণমূলক সমস্যাগুলোরও একটা কিনারা হয়। It uses techniques like dream analysis, free association and exploring defense mechanisms in a supportive therapeutic relationship. এখানে মূলত দুটো পদ্ধতি ইউজ করা হয়, ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক আর ড্রিম অ্যানালিসিস টেকনিক। এই দুটো পদ্ধতিতে ফ্রয়েড তার থেরাপিউটিক অ্যাপ্রোচেস প্রয়োগ করেছেন। এছাড়া উনি আরেকটা কাজ করতেন, সেটা হচ্ছে ডিফেন্স মেকানিজমকে অ্যানালিসিস করেন। ডিফেন্স মেকানিজম কি সেটা আমি আগে ভিডিওতে বুঝিয়েছি, তবু আবার বলছি। একটা প্রতিরক্ষণমূলক কৌশল নেয় মানুষ তার সেলফকে প্রোটেক্ট করার জন্য, নানা রকমের নেয়। সেটা আমরা প্রত্যেকেই নিই, যখন সেটা খুব অতিরিক্ত মাত্রায় নিই এবং নিজেকে সমস্যা, যন্ত্রণা, বাস্তবের সাথে কনফ্রন্ট করার মতো ক্ষমতা নিজেদের মধ্যে না জন্মায়, মানে সেই সাহসটা পাই না, তখনই আমরা এই প্রতিরক্ষণমূলক কৌশলগুলি আড়ালে নিজেকে প্রোটেক্ট করি। এবং এটা যখন অতিরিক্ত মাত্রায় করতে থাকি, অর্থাৎ হ্যাবিচুয়ালি খারাপ, ভুল, অনৈতিক কাজকর্ম করে তার আশ্রয় নিই, তখন সেটা প্যাথোলজিক্যাল হয়। সেটার অ্যানালিসিসের মাধ্যমে ফ্রয়েড বুঝিয়েছেন কিভাবে ব্যক্তি তার সমস্যাগুলো জট পাকিয়ে ফেলে এবং তাকে কিভাবে ধীরে ধীরে সেই জটটা ছাড়ানো যায়। এই ধরনের আচরণের ব্যাখ্যা, এই ধরনের ডিফেন্স মেকানিজমের ব্যাখ্যার দ্বারা তিনি
করতেন। তো আমরা সাইকোঅ্যানালিসিস মেথডটার একটা ওভারভিউ পেলাম, এবার আমরা ডিটেলে যাব। প্রথমেই গেলাম ফ্রি অ্যাসোসিয়েশন মেথড, যেটা মূল টেকনিক একেবারে ফ্রয়েডের ব্যবহৃত সাইকোঅ্যানালিসিসের সব থেকে গুরুত্বপূর্ণ যে মেথডটা। Free association is a core psychodynamic technique where clients speak freely about anything that comes to mind without censoring or organizing thoughts. তাহলে ফ্রি অ্যাসোসিয়েশন কি? এটা যেটা বলেছিলাম সাইকোডাইনামিক টেকনিকের একদম কোর একদম টেকনিক এটা, যেখানে পেশেন্ট একদম ফ্রিলি মনের কথা বলবে, কোন রকম ভাবনা চিন্তা না করে, কোন রকম দ্বিতীয়বার না ভেবে, কোন রকম ওভার থিঙ্কিং না করে, কোন রকম সেন্সর না করে। এইভাবে কথা বলাটা একটা ভীষণ অভ্যাস সাপেক্ষ ব্যাপার। আমরা যখন এমনিও কথা বলি, যেভাবেই কথা বলি, যত কাছের জনের সাথেই কথা বলি, আমাদের মাথায় একটা সেন্সর মেশিন বসানো থাকে, কারণ আমরা সামাজিক জীব। সমাজের প্রত্যেক জায়গায় সব কথা বলে দেওয়া যায় না। নিজেদের অনেক কাছের লোককেও সব রকম কথা বলা যায় না। আমরা বাবা মার সাথেও একটা বয়সের পর থেকে ভালো মন্দ বুঝে কথা বলি, ভাই বোনের সাথেও, বন্ধু বান্ধবের সাথেও, স্পাউসদের সাথেও, কর্মক্ষেত্রে, সব রকম জায়গায় আমরা ম্যান টু ম্যান এটা ভ্যারি করে কাকে কোন কথাটা বলবো, এবং সেটা যত দূরের হয় তত ইন্ট্রিকেট হয় ব্যাপারটা, হ্যাঁ, তত ডেলিকেট হয়ে যায় এই আমাদের সেন্সরিং সিস্টেমটা। কিন্তু কাছের লোকেদের সঙ্গেও কিন্তু আমরা সেন্সর করি। কিন্তু এই টেকনিকের পার্টিকুলার যে ফ্রি অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যখন কথা বলবো, অনর্গল কথা বলবো, সেখানে কিন্তু সেন্সরটাকে আমি ইউজই করব না, সেটা মাথা থেকে ওই সময় সরিয়ে দিতে হবে। যদিও এটা খুব সহজ কাজ নয়, এটা প্রচুর অভ্যাস লাগে। দীর্ঘদিন এই টেকনিকটা ব্যবহারের পরে পরে ধীরে ধীরে ব্যক্তি অভ্যস্ত হয়, এবং সেটা করতে হয় এখানে। This technique uncover unconscious feelings, repressed memories and underlying conflicts. এই টেকনিক, এই যে অনর্গল বকে যাচ্ছি এবং সেখানে কোনো সেন্সর লাগাচ্ছি না, অনেক অসংলগ্ন অপ্রাসঙ্গিক কথাও আসে, কিন্তু আবার অনেক এমন কিছু কথা আসে যার মাধ্যমে থেরাপিস্ট অনলি ক্যান ডিকটেট ইট, যে এর ভেতরে কোথায় তার আনকনসিয়াস ফিলিং রয়েছে, অবচেতনের ভিতর থেকে তার সে অনুভূতি বেরিয়ে আসছে, তার যে অতীত বা যে স্মৃতিগুলো ভিতরে চাপা ছিল, অবদমিত ছিল, কথার ফাঁকে ফাঁকে পপ আপ করছে সেগুলো, এবং ভিতরের যে দ্বন্দ্ব সেগুলো বেরিয়ে আসছে, and allows therapists to find hidden meanings and facilitate to develop individuals' insight and behavioral change. এই থেরাপিস্ট এগুলোর সাহায্যে পেশেন্টের মনের ভেতরে সমস্ত হিডেন যে কনফ্লিক্ট, হিডেন থট, সবকিছু সে দেখে নেয়, সে বুঝে নেয়, সে উপলব্ধি করে, এবং ধীরে ধীরে পেশেন্ট রোগমুক্ত হতে থাকে। তার এই বলার সময় তার যে ইমোশনাল ক্যাথারসিস বলা হয়, এটাকে আবেগগত একটা বিয়োজন, আবেগগত একটা রিলিজ হয়, ইমোশনাল রিলিজ, এটার সাহায্যে সে কিন্তু তার ইনসাইটটা ডেভেলপ করে, ব্যক্তির ভেতরের ইনসাইট ডেভেলপ করে, এবং তার আচরণে পরিবর্তন আসে। এটা খুব ছোট ছোট উদাহরণে আমরা দেখতে পাই। আমরা যদি কোন একটা ব্যাপার নিয়ে কারোর সাথে আলোচনা করি, তাহলে সেই ব্যাপারটাতে যতক্ষণ ব্যাপারটার মধ্যে ছিলাম, ব্যাপারটা সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে, সে বিষয়টা সম্পর্কে আমাদের যে ধারণা তৈরি হয়েছে, বা সে বিষয়টা নিয়ে কাজ করার জন্য যে প্রয়োগগত প্যাটার্নটা আমরা নিয়ে চলছিলাম, যখন আলাদা করে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতে বসি, দেখি অনেকগুলো বিষয় বাদ পড়ে গেছে। নিজেরাই হয়তো আলোচনার মাধ্যমে সেগুলো নিজেদের মনের মধ্যে খটকা লাগছে, যে এটা তো করিনি, ওটা তো দেখিনি, ওই বিষয়টা ওর মধ্যে যখন ছিলাম বুঝতে পারিনি, এইগুলোকে আবার আমরা একবার সেগুলো নিয়ে এবার করি। তো এই সামান্য একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু আমরা টের পাই। সেরকম ভাবে আমরা যখন অনর্গল কথা বলতে থাকবো, আমাদের পূর্ববর্তী জীবনের বা
পূর্ববর্তী অভিজ্ঞতার বা যন্ত্রণামূলক অধ্যায় যেটা অবদমিত রয়েছে সেগুলো বেরিয়ে আসে। It involves the patient verbalizing spontaneous thoughts, dreams, or images, revealing patterns that point to deeper psychological issues like unresolved grief or fears. এটা পেশেন্টকে তার চিন্তা ভাবনার একটা স্বতঃস্ফূর্ত মৌখিক বক্তব্য বলতে সাহায্য করে, যেটা সাহায্যে তার স্বপ্ন, তার যে ভেতরের যে মানুষ চিত্রগুলো, এগুলো সব বাইরে চলে আসে এবং এটার সাহায্যে যে দুঃখ, যে যন্ত্রণাগুলো সে সাফার করছিল সেগুলোকে নির্দিষ্ট করে চিহ্নিত করা যায়। ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিকের প্রসেসটা কিরকম, কিভাবে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করি একটু দেখে নিই। পেশেন্টস রোল। পেশেন্টস এখানে খুব কমফোর্টেবলি একটা জায়গায় অর্ধ শোয়া অবস্থায় থাকে বা একদম হেলান দিয়ে, and say everything that spontaneously occurs, no matter how trivial, illogical or embarrassing. সে মনে যা সে বলতে থাকবে। সে আমি বলতে শুরু করলাম হয়তো দুর্গাপূজা নিয়ে বলতে বলতে আমি আমার জন্মদিন, দুর্গাপূজা নিয়ে বলতে বলতে আমার কাউকে পিটাতে ইচ্ছে করেছিল ওই সময়, এটাও বলতে পারি। ওটা কোনো রকম ভাবে অপ্রাসঙ্গিকও হতে পারে, এম্বারাসিংও হতে পারে। সেটা তো আমার জন্য আমি খুব বাজে কিছু ভাবনা আমার মাথায় এসেছিল, সেটাও বলে যেতে হবে। হয়তো অনৈতিক কিছু এসেছিল, এইভাবে নিজেকে পুরো ওপেন আপ করতে হবে। এটা ইললজিক্যাল হতে পারে, ট্রিভিয়াল হতে পারে, কিন্তু সব বলতে হবে কন্টিনিউয়াসলি। আধা শোয়া একটা আরামপ্রদ অবস্থায় সে থাকবে। থেরাপিস্ট রোল। থেরাপিস্ট কি করবে? লিসেন নন জাজমেন্টালি, রিমেইনিং নিউট্রাল and identify recurring themes, connections or blocks in the patient's narrative. এখানে থেরাপিস্টের অবস্থানটা প্রচন্ড ভাবে একটা নৈর্ব্যক্তিক, একদম শান্ত, শুধু শুনছি। তিনি কোনোভাবে তার মুখের ভঙ্গির পরিবর্তনও যেন পেশেন্টের নজরে না আসে, তাতে তার কিন্তু নানা রকম ব্লকেজ তৈরি হবে। সে নিজেকে রেস্ট্রিক্ট করবে, কোনো কথা অবলীলায় বলতে পারবে না। সে কারণে বসানোর ভঙ্গিটা এখানে পিছন দিকে হয়। যেখানে পেশেন্ট বসে তার সামনে মুখোমুখি ইউজুয়ালি বসেন না থেরাপিস্টরা, এমন জায়গায় মাথার কাছে বসেন যে পেশেন্ট হয়তো দেখতে পাবে না তাকে তার সে নিজে বলতে থাকবে। সেখানে পেশেন্ট থেরাপিস্টের মুখভঙ্গি কি থেরাপিস্টের ভুরু কোঁচকানোটুকু তাকে দেখতে হবে না, এবং থেরাপিস্ট কোনোভাবেই কোনো কথাকে ইন্টারাপ্ট করবেন না, বরং সেখানে সে যাতে স্পন্টেনিয়াসলি বলে, কোথাও কোনো থেমে গেলে তাকে সূত্র ধরিয়ে দেওয়া বা তাকে এনকারেজ করতে হবে সে যেন কথা বলতে থাকে। একদম নন জাজমেন্টাল থাকবেন। কোনো রকম খারাপ ভালো মূল্যায়নমূলক কোনো বক্তব্য এখানে থেরাপিস্ট দেবেন না। থেরাপিস্টের কাজটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। দ্য প্রসেসটা হবে দ্য থেরাপিস্ট gently probes these associations, helping the patient explore seemingly unrelated topics like a garden leading to memories of a deceased loved one to reveal deeper emotional truths. এখানে থেরাপিস্ট বা যিনি নিচ্ছেন থেরাপিটা তিনি আস্তে আস্তে মৃদু মৃদু, খুব জোরে চাপাচাপি করে বলা যাবে না, খুব শান্তভাবে ধীরে ধীরে পেশেন্টকে হেল্প করবেন, যাতে পেশেন্ট তার নানা রকম বিষয় নিয়ে সে কথা বলতে পারে। সেটা আনরিলেটেড টপিকও হতে পারে, যেমন একটা গার্ডেন নিয়ে কথা বলতে গিয়ে সে কোনো কারণে কোনো কারোর ভালোবাসার কথা কি তার ভালোবাসা বঞ্চনার কথাও বলতে পারে। সেখানে একটার মাধ্যমে আর একটা চিন্তা, আমরা যেভাবে চিন্তা করি সেই চিন্তাটা তো পরিপূর্ণভাবে সামনে আনি না, এই চিন্তাটাকেই অনর্গল সামনে আনানোর একটা প্রক্রিয়া এই ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক। এর সুবিধাগুলো কি কি দেখে নি। এটা অ্যাক্সেস দ্য আনকনসিয়াস, আমাদের অবচেতন, যেটা আমাদের একদমই সামনে আসে না, সচেতন অভিজ্ঞতার মধ্যে, সচেতন চিন্তার মধ্যে ধরা দেয় না, কোনোদিন অধরাই থেকে যায় এবং নানা রকম রোগের সৃষ্টি করে। সেই অবচেতন থেকে সেই সমস্ত অবদমিত জিনিসগুলোকে টেনে বার করে আনে এবং প্রকাশ করে এবং গেইন ইনসাইট,
helps patient understand the root causes of their problem such as hidden anger or trauma. পেশেন্টের যে প্রবলেম বর্তমান সময় হচ্ছে সেটা কার পরিপ্রেক্ষিতে, কোন ক্ষতর পিছনে সেই হিডেন ইস্যুটা খুঁজে বার করা যাচ্ছে, এবং তার যে বর্তমান ইস্যু সেটাকে কানেক্ট করে তার ভেতরে একটা ইনসাইট তৈরি হচ্ছে, ডেভেলপ করছে, যেটা তার বর্তমান সমস্যাগুলোকে কাটাতে সে ব্যক্তিকে সহায়তা করছে। তো এটা একটা অন্তর্দৃষ্টি তৈরিতে সহায়তা করে। ফেসিলিটেট চেঞ্জ by bringing unconscious material to awareness, patients can process it, leading to new behaviors and improved relationships. অর্থাৎ এই যে আনকনশিয়াস রিভিল করছে, ইনসাইট তৈরি হচ্ছে, এগুলোর সাহায্যে পেশেন্ট কিন্তু ধীরে ধীরে উন্নত হচ্ছে, তার উন্নতি ঘটছে, তার আচরণে পরিবর্তন আসছে, এবং সে অন্যান্য সম্পর্কগুলোকে আরো ভালোভাবে মেনটেন করতে পারছে, যেটা সে এতদিন পারছিল না। আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে আমি যে বক্তব্যটা বললাম, যেভাবে থেরাপিটা চলে, এখানে ফ্রয়েডের একটা আঁকা ছবি স্কেচ দিয়েই বোঝানো হয়েছে। এইভাবে লাইং ডাউন অন বেড থাকেন পেশেন্ট, আর থেরাপিস্ট পিছন দিকে থাকে, যাতে তাকে না দেখে পেশেন্ট কথা বলতে পারে তার নিজের মতো করে। আর এখানে একটা সিম্বলিক ছবি দেওয়া আছে, কিভাবে সাইকো অ্যানালিসিস মানুষের মনের ভেতরের অবদমিত চিন্তা ভাবনা, যন্ত্রণা, ব্যথা, বিভিন্ন ক্ষত, তার বিভিন্ন কনফ্লিক্ট সবকিছুকে বাইরে বার করে আনে। এটা একটা সিম্বলিক পিকচার। আমরা চলে যাই পরের টেকনিক, ড্রিম অ্যানালিসিস টেকনিক। দ্বিতীয় উল্লেখযোগ্য মেথডটা হলো ড্রিম অ্যানালিসিস মেথড। এই সাইকোডাইনামিক থেরাপিতে dream analysis is a technique to uncover unconscious conflicts, repressed memories, and hidden desires by exploring the gap between a dream's manifest content, what happens, and its latent content, hidden meaning. এই থেরাপিতে ফ্রয়েড ড্রিম অ্যানালিসিস বলে যে টেকনিকটা ব্যবহার করেছেন, সেটা খুব ইউনিক একটা টেকনিক। তিনি স্বপ্ন দেখি আমরা প্রত্যেকে, সেই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে তার অবদমিত অনুভূতি, অবদমিত আবেগ, অবদমিত যন্ত্রণা সবকিছুকে একটা মানে প্রদান করেছেন। আমাদের স্বপ্নগুলো অ্যাকর্ডিং টু ফ্রয়েড যে বেরিয়ে আসে, আমাদের স্বপ্নগুলো যে আমরা দেখি, সেগুলো আমাদের অবদমিত চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, যন্ত্রণা, ব্যথা, বিভিন্ন আবেগ, এগুলোর দ্বারা সৃষ্টি হয়। তো সেই স্বপ্নগুলোকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি ঠিকভাবে, দেখা যায় যে সেই স্বপ্নগুলোর আমাদের ভিতরের অনেক অবদমিত যন্ত্রণা বা আকাঙ্ক্ষার পথগুলোকে চিনিয়ে দেয়, যেটা তো আমরা নিজেরাও আর বুঝতে পারি না যে সেটা সত্যিই আমার খুব আকাঙ্ক্ষার মধ্যে ছিল। আমরা সেগুলোকে হয়তো সমাজের অনুমোদনের ভয়ে বা যে কোনো রকম ভয় আমরা সেগুলোকে অবদমন করে দিয়েছি অনেক ছোটবেলাতে, বা আননোয়িংলি সেগুলোকে আমরা চিনতে পারি। অর্থাৎ নিজেকে জানতে এই মেথডটা অনবদ্যভাবে সহায়তা করে। এবং এই ড্রিমের দুরকম ম্যানিফেস্টেশন, মানে ড্রিমের দুরকম কন্টেন্ট আমরা দেখি। একটা হচ্ছে যেটা ড্রিম দেখছি আমরা, যেটা ব্যক্তি যেটা দেখে, সেই দেখাটা হচ্ছে কি ঘটলো, আর এটার একটা ইনার মিনিং থাকে, যে মিনিংটা তার অবদমিত বিষয়গুলোকে চিহ্নিত করতে সহায়তা করে। The method involves the client recounting the dream and followed by free association to explore symbols. এই মেথড ক্লায়েন্টের ড্রিমকে রিকাউন্ট করতে এবং ফ্রি অ্যাসোসিয়েশনের সাহায্যে তার সিম্বলগুলোকে এক্সপ্লোর করতে সহায়তা করে। Then the therapist guide interpretation to reveal deeper personal insights and promote psychological growth. যখন এই স্বপ্নগুলো পেশেন্টরা বলে, সেই স্বপ্নগুলো যখন তারা বলতে থাকে, তার সঙ্গে রিলেটেড চিন্তা ভাবনা ফ্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের দিয়ে বলিয়ে নেওয়া হয়, এবং এইভাবে বলতে বলতে সে রিলেট করতে করতে বা আনরিলেটেড ভাবেও সে অনেক তার ভিতরের হিডেন ট্রুথ রিভিল করে ফেলে। এই জায়গাটা যখন আস্তে আস্তে রিভিল হয়,
Then the therapist guide interpretation to reveal deeper personal insights. তখন থেরাপি তার কাজটা হলো ব্যক্তিকে সেই জায়গায় গাইড করা যে দেখো তোমার এই স্বপ্নের এই অর্থ এইভাবে আসছে, এইটা তোমার ভেতরের অবদমিত আকাঙ্ক্ষা কি এটা তোমার ভিতরের অবদমিত যন্ত্রণা, এই জায়গাটা এভাবে রিভিল করছে। তুমি যদি এইভাবে মেটাও, তার একটা সমাজ অনুমোদিত পথ দেখিয়ে দেওয়া হয় বা নিজেও সে বার করে নেয় যে এইভাবে তার ফলে কি হয়, তার অন্য অনেক রকমের বদ অভ্যাস বা অন্য অনেক রকমের অস্বাচ্ছন্দ্য বা অনেক রকম আচরণমূলক সমস্যা তার দূরীভূত হয় এবং আত্মোন্নতি ঘটে ব্যক্তি, পার্সোনাল গ্রোথ। এই স্টেপগুলো আমরা একটু দেখে নিই ড্রিম অ্যানালিসিসে। ড্রিম রিকল অ্যান্ড রিপোর্টিং। প্রথম হচ্ছে ক্লায়েন্ট ডেসক্রাইবস দ্য ড্রিম, অফেন নোটিং ইট ইমিডিয়েটলি আপন ওয়েকিং টু ক্যাপচার ডিটেলস। স্বপ্ন আমরা প্রায় দিন যখন দেখি, স্বপ্নটা আমরা পরের দিন সকালে ভালো মনে থাকে, তারপর যত বেলা বাড়ে এবং দিন পেরোয় আমরা খুব ফেড আউট হয়ে যায়, ওটা আর মনে থাকে না। তাই জন্য স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেটা যত তাড়াতাড়ি ক্যাপচার করা যায় সেটাই পেশেন্টকে দিয়ে করাতে হবে এবং পেশেন্ট সেটা যতটা ডিটেল পারবে বলবে তার স্বপ্নকে। আইডেন্টিফাইং ম্যানিফেস্ট কন্টেন্ট, the surface story and images of the dream. কি সে দেখলো, তার কি রঙে দেখলো বা কিভাবে, কি গ্রে কালারে দেখলো, নাকি সে কি তার ঘর বাড়ি দেখলো, না কোনো ঘটনাটা কিভাবে দেখলো, একটা চলমান ঘটনা দেখলো, এইভাবে কন্টেন্টের ম্যানিফেস্টেশনটা বুঝে নিতে হবে এবং তার মধ্যে যে কাহিনীটা রয়েছে এবং তার যে চিত্রগুলো, এগুলোকে খুব ডিটেলে থেরাপিস্ট জেনে নেন। এরপর হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন। দ্য ক্লায়েন্ট স্পিক্স ফ্রিলি অ্যাবাউট ইচ এলিমেন্ট, সিম্বলস, পিপল, ফিলিংস ইন দ্য ড্রিম উইদাউট সেন্সারশিপ টু আনকভার অ্যাসোসিয়েটেড থট। এবং তারপর পেশেন্টকে বলা হয় যে তুমি তোমার এই স্বপ্নটা নিয়ে কন্টিনিউয়াস কথা বলো, তোমার যা মনে আসছে তাই বলো, তোমার চিন্তা ভাবনা বা চিন্তা না করেও যেটা আসছে অনর্গল সেগুলো তুমি বলতে থাকো। আর তারপরের যে স্টেপটা আনকভারিং ল্যাটেন্ট কন্টেন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ইউজিং টেকনিক্স লাইক কন্ডেনসেশন, ডিসপ্লেসমেন্ট, সিম্বলিজম। কন্ডেনসেশনে হচ্ছে মার্জিং মাল্টিপল আইডিয়াস অর ইমেজেস ইনটু ওয়ান। ফর এক্সাম্পল, এ পার্সন রিপ্রেজেন্টিং এ ফাদার অ্যান্ড এ বস, এরকম ভাবে নানা রকম ইমেজ, আইডিয়া কন্ডেনসেশন হচ্ছে সেখানে। তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, শিফটিং ইমোশনস ফ্রম এ সিগনিফিকেন্ট পার্সন টু এ লেস থ্রেটেনিং ওয়ান। সেখানে একটা প্রচন্ড তীব্র আবেগগতভাবে একজন ব্যক্তি তার কাছে যে উল্লেখযোগ্য ছিল তার থেকে কম উল্লেখযোগ্য থ্রেটেনিং কোনো পার্সনের প্রতি তার আবেগটা শিফট হচ্ছে। নেক্সট হচ্ছে সিম্বলিজম, ইন্টারপ্রেটিং অবজেক্টস অর অ্যাকশনস অ্যাজ রিপ্রেজেন্টিং আনকনশিয়াস ফিয়ার, উইশেস অর কনফ্লিক্ট। এবং এমন অনেক কিছু দেখতে পাওয়া যায় যেগুলো খুব সিম্বলিক্যালি স্বপ্নের মধ্যে আসে, সেই আনকনশিয়াস মাইন্ডেড ফিয়ার, উইশেস, কনফ্লিক্টস গুলোকে সেগুলো সিম্বলাইজ করে, সেইগুলোকে ডিকোড করা সেটাও আছে এটার মধ্যে। তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন এন্ড ইনসাইট। এরপর যে দ্য থেরাপিস্ট অফার্স ইন্টারপ্রিটেশনস কনসিডারিং দ্য ক্লায়েন্টস লাইফ কনটেক্সট, হেল্পিং দেম কানেক্ট ড্রিম থিমস টু ওয়েকিং লাইফ ইস্যুস লাইক আনরিজলভড চাইল্ডহুড কনফ্লিক্টস। থেরাপিস্ট যেটা অফার করে সেটা হচ্ছে সে তারপরে সবকিছু শুনে নেয় ডিটেলে, তারপর সে নানা রকম ভাবে ব্যাখ্যা করে তার। সেখানে সে মাথায় রাখে ক্লায়েন্টের যে লাইফ কনটেক্সট, যে বর্তমান সময়ে যা বা তার বাল্যকাল, এগুলোকে থেরাপিস্টের মাথায় রাখতে হয়, সে তার আগেই নিয়ে নেয় ডিটেল। এবং তার তার স্বপ্নের যে বিষয়গুলো সেগুলোর সাথে তার জীবনের কানেকশন করে এবং আনরিজলভ চাইল্ডহুড কনফ্লিক্টস গুলোকে সে সেই সময় চিহ্নিত করে। কোলাবোরেটিভ প্রসেস, দ্য গোল ইজ নট এ সিঙ্গল কারেক্ট মিনিং বাট আ কোলাবোরেটিভ এক্সপ্লোরেশন ফর সেলফ ডিসকভারি এন্ড হিলিং। অর্থাৎ এটা যে শুধুমাত্র রোগ নিরাময়ক বা শুধুমাত্র ব্যক্তির চেনা নিজেকে তার জন্য নয়, মাল্টিপল বিষয়ের দ্বারা উপকৃত হয় ব্যক্তি, সে নিজেকে জানতে পারে, সে তার নিজেকে চিনতে পারে এবং তার পূর্ববর্তী অনেক ঘটনা মনে পড়ে, স্মৃতিকে রিডিসকভার হয় তার,
তারপর তার নিজের রোগগুলো ভালো হয় এবং আত্ম উন্নতি ঘটে। মানে এতগুলো ঘটতে থাকে একসাথে। এটা হচ্ছে এই ড্রিম অ্যানালিসিসের স্টেপস গুলো। তো এর বেনিফিটটা দেখে নিই। To assess unconscious material that defenses hide during waking hours. To access unconscious material that defenses hide during waking hours. যেহেতু আমাদের জাগ্রত অবস্থায় আমাদের ডিফেন্স কাজ করে, স্বপ্নের মধ্যে সেই ডিফেন্স অতটা কার্যকরী ভূমিকা পালন করে না, পারে না। সেজন্য স্বপ্ন দিয়েই বেরোয় অবদমিত বিষয়গুলো। সেজন্য স্বপ্ন ব্যাখ্যা একটা খুব সিগনিফিকেন্ট ওয়ে আউট ব্যক্তির সবকিছুকে মানে রিভিল করার জন্য একটা ওয়ে, খুব সিগনিফিকেন্ট ওয়ে টু অ্যাড্রেস পারসিস্টেন্ট নাইটমেয়ারস অর রেকারিং থিমস। অনেক সময় দেখা যায় অনেক মানুষ পারসিস্টিং কন্টিনিউয়াসলি মাসের পর মাস ভয়ের কোনো স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখে জেগে উঠছে এবং তার খাওয়া দাওয়া, তার স্বাস্থ্যেরও অবনতি ঘটে গেছে। সে একই স্বপ্ন দেখছে বা ঘুরে ফিরে নানা রকম দেখছে বা একই বিষয়কে কেন্দ্র করে নানা রকম স্বপ্ন দেখছে। হ্যাঁ, কেউ প্রতিদিন দেখছে, কেউ 15 দিন অন্তর দেখছে, কেউ সপ্তাহে দেখছে। এরকম নানা রকমের পেশেন্ট কিন্তু হয়, যেগুলো এই স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে খুব ভালোভাবে রিকভার্ড হয় এবং তার সেই অবদমিত কোনো আকাঙ্ক্ষা আমাদের বা আশা বা স্বপ্ন বা চিন্তা বা চাহিদা এগুলোই তো ভেতরে জট পাকায় এবং বেরোতে পারে না, আমাদের মধ্যে নানা রকম ভাবে বিহেভিয়ারাল প্রবলেমস তৈরি করে। স্বপ্ন দিয়েও অনেক সময় এগুলো বেরোতে চায় এবং এই ব্যাখ্যা দেখা গেছে যে থেরাপিস্টরা খুব সুন্দরভাবে যদি খুব সাকসেসফুলি ব্যাখ্যাটা করেন, সেই স্বপ্ন কিন্তু আর ব্যক্তির কাছে ফিরে আসে না। ব্যাখ্যাটা যেই সে শুনে নিল, তার অবদমনটা নষ্ট হয়ে গেল, সেই অবদমিত বিষয়টা বেরিয়ে এলো, রিভিল করে গেল, সেই স্বপ্ন আর তাকে জ্বালায় না। এটার বহু উদাহরণ রয়েছে, বহু কেস স্টাডি দেখতে পাওয়া যায়নি। For clients who struggle to verbalize emotions, খুব যাদের আবেগগত সমস্যা রয়েছে তাদেরও ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজের। ইমোশন কন্ট্রোলের জন্য এটা কিন্তু খুব কাজের। এবং দ্য রোলস অফ ড্রিমস এখানে আমরা দেখছি, দেখো এখানে অনেকগুলো বিষয়কে আমি ইন্ডিকেট করা হয়েছে এখানে। কনসলিডেট মেমোরিজ, প্রসেস ইমোশন, এক্সপ্রেস ডিপ ডিজায়ার্স, প্র্যাকটিস কনফ্রন্টিং পোটেনশিয়াল ডেঞ্জার। এই এতগুলো আমাদের অনেক সময় কি হয়, সামনে বিপদ আমাদের আনকনসিয়াসলি আমরা বুঝতে পারি, কিন্তু কনসিয়াস মাইন্ডে সেটা আসে না, বা আসে না নয়, আমরা সেটাকে অ্যাভয়েড করি কারণ ওটা অ্যাডমিট করতে চাই না বাস্তবকে আমরা। সেটাও কিন্তু স্বপ্নের মাধ্যমে, আমাদের স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে সেটা আমাদের থেরাপিস্ট জানিয়ে দেন যে তোমার সামনে এই বিপদটা আসতে পারে, যেটা তোমার ইন্টেলিজেন্স দ্বারা সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার কনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাডমিট করছে না, তাই আনকনসিয়াসে পাঠিয়ে দিয়েছে। এক্সপ্রেস ডিপ ডিজায়ার্স, ভেতরে খুব মানে ভীষণ রকম আকাঙ্ক্ষা বেরিয়ে আসে, রিভিল করে যায়। প্রসেস ইমোশনকে প্রসেস করা যায়, এটা আগেও বলেছি। কনসলিডেট মেমোরিজ, এটাও হয়। সুতরাং এতগুলো বেনিফিট আমরা ড্রিম অ্যানালিসিস থেকে পেয়ে থাকি। এরপর চলে আসবো এমন কতগুলো ছোট ছোট বিষয় যেগুলো সাইকোডাইনামিক থেরাপি পড়তে গেলে আমাদের জানতেই হবে। প্রচন্ড ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয়। প্রথম হচ্ছে ট্রান্সফারেন্স অ্যান্ড কাউন্টার ট্রান্সফারেন্স। ট্রান্সফারেন্স হচ্ছে এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার, যেখানে when a client unconsciously projects feelings from past relationships onto their therapist and see them as someone else. এটা হতেই হয়, মানে এটা না হলে অধিকাংশ ক্ষেত্রেই হয় না, কার্যকরী হয় না থেরাপি। এবং এটা যত হবে স্ট্রং বন্ডেজটা হবে এবং তত তাড়াতাড়ি রোগ মুক্তি করতে পারবে পেশেন্টের। পেশেন্ট কোনো একজন মানে অনেক সময় ঘটে, সবসময় যে হয় তা নয়, পেশেন্ট থেরাপিস্টের ওপর তার পূর্ববর্তী জীবনের কোনো
অভিজ্ঞতার সঙ্গে জড়িত কোনো খুব কাছের লোক বা কোনো উল্লেখযোগ্য কোনো ব্যক্তিত্ব যার প্রতি তার নির্দিষ্ট কোনো ইমোশন জেগে রয়েছে, ইদার পজিটিভ অর নেগেটিভ, সে সেই ব্যক্তিটার ছায়ায় থেরাপিস্টকে দেখে, মানে তার প্রতি যে আবেগ সেটা সে থেরাপিস্টের ওপর প্রজেক্ট করে। এটাকে বলে ট্রান্সফারেন্স। কাউন্টার ট্রান্সফারেন্স কি? অনেক সময়, সেটা খুব রেয়ার, এটা খুবই অবাঞ্ছিত, এটা একদমই উচিত নয়, কিন্তু হয় দীর্ঘদিন থেরাপি দিতে 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 থেরাপিস্ট পেশেন্টের প্রতি একটা ইমোশনাল রেসপন্সিবিলিটি হোক, একটা ইমোশনাল বন্ডেজ হোক, একটা অপটিমাম রিলেশন বা অপটিমাম দায় সে বহন করতে শুরু করে, এবং তারও একটা ফিলিং তৈরি হয় থেরাপিস্টের দিক থেকে। সেটা বাবা মেয়ের মতো হতে পারে, সেটা বন্ধুর মতো হতে পারে, যা খুশি হতে পারে। Counter transference is the therapist's emotional reaction to the client, mirroring or reacting to the projections from the patient side, often from their own history, and both are crucial, natural parts of therapy that help reveal relationship patterns, but must be managed to maintain a healthy therapeutic bond. যদিও প্রথম দিকে মনে হয় এটা হেল্প করে ক্লায়েন্টকে বুঝতে বা ক্লায়েন্টকে তার সমস্ত কথা বলিয়ে নেবার জন্য, কিন্তু পরবর্তীকালে এটার একটা ভারসাম্য রাখা জরুরি। এটা লেন্দি যাতে না হয়, এটা যাতে না মানে জুড়ে থাকে সারা জীবন, সেই চেষ্টা জায়গাটা থেরাপিস্টকে রাখতে হবে। ট্রান্সফারেন্স নিউরোসিস এন্ড ট্রান্সফারেন্স সাইকোসিস, এই দুটো একটু বুঝে নিই। সাইকোঅ্যানালিসিস এর মধ্যে ট্রান্সফারেন্স নিউরোসিস ইজ আ ডিপ essential state where a patient relieves childhood conflicts, like the Oedipus complex, with the analyst. Often the frustration, anger, fear and the patient had harbored towards people from the past. অর্থাৎ নিজের ভেতরের অ্যাঙ্গার, ফিয়ার, পেন, এগুলো পেশেন্ট কি করে? এগুলো পেশেন্ট থেরাপিস্টের ওপর প্রয়োগ করতে থাকে, তার উপর প্রজেক্ট করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে থাকে। Transference psychosis is a more severe, less stable manifestation often seen in borderline psychotic patient involving a break from reality. অনেক সময় ট্রান্সফারেন্স সাইকোসিস ঘটে এই ধরনের সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে। এটা খুব উল্লেখযোগ্য রকম এবং এটা খুব ক্রুশিয়াল একটা ঘটনা। এটাকে ঠিক সময়ে হস্তক্ষেপ করতে হয় এবং ঠিক সময় ম্যানেজ করতে হয়। যদিও এটা মনে হয় আপাত দৃষ্টিতে যে থেরাপিটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, কিন্তু কোথাও একটা রিয়ালিটি কন্ট্যাক্ট লেস হয়ে যায়। রিয়ালিটি কন্ট্যাক্টটা লেস হওয়ার সাথে সাথে পেশেন্টের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা আসতে থাকে, সেক্ষেত্রে সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হস্তক্ষেপের মাধ্যমে ম্যানেজ করাটা জরুরি। নিউরোসিসের ক্ষেত্রে কি হয় যে পেশেন্ট অনেক সময় অ্যানালিস্টের প্রতি তার ব্যবহারগুলোকে সেই রকম ভাবে প্রয়োগ করতে করতে একটা ডিকন্ডিশনিং মেথড ইউজ করা হয়, তার আস্তে আস্তে ভিতর থেকে সেই সমস্যাগুলো চলে যায়। কিন্তু সাইকোসিসের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু অবকাশ থাকে না। পজিটিভ and negative transference. Positive transference involves idealizing the therapist as caring, wise or loving, which builds trust and helps therapy. ওই যে বললাম পজিটিভ ট্রান্সফারেন্স হচ্ছে ইতিবাচক নেতিবাচক দুটোই হতে পারে ট্রান্সফারেন্স। যখন ইতিবাচক হয় তখন সেটা পজিটিভ ট্রান্সফারেন্স, আর যখন নেতিবাচক হয় ওটা নেগেটিভ ট্রান্সফারেন্স। অর্থাৎ যখন আমাদের মানে পেশেন্টের পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতায় রয়েছে কোনো খুব ভালো একটা পজিটিভলি রিলেটেড কোনো মানুষ, যার ছায়ায় সে খুব ভালো ছিল এবং যাকে লস করে সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, তখন সে থেরাপিস্টের প্রতি যদি তার সেই ব্যক্তির ছায়া দেখতে পায়, তখন সেই ব্যক্তির প্রতি তার যে ভালোবাসা, তার যে শ্রদ্ধা, তার যে ডিভোশন, সে তখন থেরাপিস্টের প্রতি দেয়। তখন সেই ব্যাপারটা রিডাইরেক্টিং হয় থেরাপিস্টের প্রতি। ঠিক উল্টো ভাবে যদি পূর্ববর্তী জীবনে খুব যন্ত্রণাদায়ক একটা সময় সে পেরোয়, কোনো একটা
নেগেটিভ পার্সনের সঙ্গে, একটা টক্সিক পার্সনের সঙ্গে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই লোকের লোকটির প্রতি রাগ ঘৃণা তার সঞ্চিত হয়েছিল ভেতরে, সেইগুলো সে যখন তার থেরাপিস্টের প্রতি রিডাইরেক্ট করে তখন সেটা হয় নেগেটিভ ট্রান্সফারেন্স। রেজিস্ট্যান্স, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, থেরাপিস্টকে অবশ্যই জানতে হয়, এবং যারা করছো তোমরা এটা জানতে হবে। এটা হচ্ছে ইন সাইকোঅ্যানালিসিস রেজিস্ট্যান্স ইজ দ্য পেশেন্টস আনকনশিয়াস অপোজিশন টু আনকভারিং রিপ্রেসড থট, ফিলিং অর মেমোরিজ। এই যে আমি এতক্ষণ বললাম, ফ্রি অ্যাসোসিয়েশন, অনর্গল কথা বলা, স্পন্টেনিয়াস টকিং, এগুলো কিন্তু অত সহজ ব্যাপার নয়, এটাও বলেছি। প্রচুর প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে টানা প্র্যাকটিস, 2 বছর 3 বছর 4 বছর লাগে তার সেই জায়গায় যেতে, সেই স্পন্টেনিয়াস ব্যাপারটা আসতে। তো কি হয়, স্পন্টেনিয়াসলি আমি বলতে পারি না, আমাদের ভেতরে রেজিস্ট্যান্স জন্মায়, ইমোশনাল ব্লকেজ তৈরি হয়, আমাদের সেন্সর করি আমরা কথাকে, এটা অপোজিশন তৈরি হয় ভিতর থেকে, যে আমাদের রিপ্রেস থট, ফিলিং, মেমোরি ওরা বেরোতে চায় না, ওদেরকে আমরা তো দমন করে দিয়েছি, ওটা বেরোনো মানে তো আমাদের যন্ত্রণার কারণ, সেই জন্য আমাদের আনকনসিয়াস মাইন্ড ওটা বেরোতে দেয় না, এবং ভিতর থেকে আমাদের অনেক কষ্ট তৈরি হয় ওই সময়। বলতে গেলে আমরা অনেক সময় দেখা যায় পেশেন্ট কাঁদে, পেশেন্ট জিনিসপত্র ছড়াছড়ি করে, অনেক বার অনেক সেশনের পর সে কাম ডাউন হয়। সুতরাং এটাকে বলে রেজিস্ট্যান্স। দিস ইজ আ কোর কনসেপ্ট ওয়্যার দ্য ইগো ডিফেন্ডস এগেইনস্ট অ্যাংজাইটি প্রোভোকিং মেথড। যেখানে ইগো বেরোতে দেয় না, ইগো নিজেকে ডিফেন্ড করতে থাকে, কারণ সে এই অবদমনের কাজটা সেরে ফেলেছিল, এখন বেরিয়ে গেলে তার ফল বেরিয়ে যাবে, সুতরাং সে কখনোই চাইবে না এটা বেরোক। তাই আমাদের ইগো এটার বিরুদ্ধে লড়তে থাকে। It is manifested through behaviors like avoiding certain topics, forgetting appointments, or rejecting the analyst's interpretations. 3 ভাবে মূলত আমরা দেখতে পাই এই রেজিস্ট্যান্স। একটা হচ্ছে এড়িয়ে যাচ্ছে, পেশেন্ট বা ক্লায়েন্ট ক্রমাগত এড়িয়ে যাচ্ছে যে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে, ঠিক যে বিষয়টার দিকে থেরাপিস্ট তাকে নিয়ে যাচ্ছে বা তাকে লিড দিচ্ছে, সে সেটাকে এড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এবং বারবার একই জিনিসটাকে ঘোরানোর ফলে থেরাপিস্ট বুঝতে পারে যে সে সেটাকে অ্যাভয়েড করছে। এভাবে করি আমরা অনেক সময় আমাদের রিপ্রেস মেটেরিয়ালকে মানে রেজিস্ট্যান্স দিই। তারপর ফরগেটিং অ্যাপয়েন্টমেন্ট, এটা পেশেন্ট ক্লায়েন্টরা প্রচুর করে থাকে, ভুলে গেছে, দিন ভুলে গেছে, আসলে আসতে ইচ্ছে করছে না। তারপর শুধু ভুলে যাওয়া নয়, এটা মানে কার্যক্ষেত্রে দেখা গেছে অনেক রকম অজুহাত খাড়া করে, বাড়িতে বাচ্চার অসুখ, বাড়িতে বারণ করছে, টাকা পয়সার সমস্যা ইত্যাদি অনেক রকম অজুহাত খাড়া করা হয়, তার হয়তো অনেকটাই সত্য নয়। অর রিজেক্টিং দ্য অ্যানালিস্ট ইন্টারপ্রিটেশন, আর একটা যেটা হয় যে অ্যানালিস্ট যেটা ইন্টারপ্রেট করছে, না না এটা নয়, না এটা নয়, এটা নয়, সে স্বীকার করতে পারে না, অ্যাডমিট করতে পারে না, এটাও কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স। While initially seen as a barrier, it is now also viewed as a valuable tool for analysis, offering insights into the patient's internal conflicts and relationship pattern. এটাকে আরো বিশদে পরবর্তীকালে তোমরা যখন জানবে, দেখবে যে আপাত দৃষ্টিতে রেজিস্ট্যান্সটা মনে হচ্ছে যে বাধা প্রদানকারী থেরাপিতে, তা কিন্তু রেজিস্ট্যান্সের চরিত্র দেখে, তার তীব্রতা অনুযায়ী, এবং সেটা খুব ভালোভাবে ফলো করে থেরাপিস্ট এইগুলো বুঝে যায়, তার যে ইনসাইটটা কত দূর হয়েছে, বা তার ইন্টারনাল কনফ্লিক্টটা কোথায় রয়েছে, তার সম্পর্কগুলোর যে বিন্যাস সেগুলো কেমন রয়েছে, সেগুলো থেরাপিস্ট কিন্তু বুঝে যায়। রেজিস্ট্যান্স কিন্তু অনেক কিছুই রিভিল করে, মানে রেজিস্ট্যান্সের প্রকৃতি। একদম শেষে চলে এসেছি। সাইকো অ্যানালিটিক থেরাপি, তার ডিউরেশন কিরকম হয়, আমি বারবার বলেছি যেটা খুব কম দিন, খুব অল্প সময়ের মেথড একদম নয়। ইট ইজ টু মাচ টাইম কনজিউমিং, কারণ এই মেথডটা ঠিক একটা সাধনার মতন, ইগোকে বাদ দিয়ে, ইগোকে কন্ট্রোল করে আমরা নিজেদের সবকিছু উগড়ে দেওয়ার বিষয়টা খুব সহজ বিষয় নয়। সাধু সন্ন্যাসীরা বছরের পর বছর সাধনা করেন তার জন্য। তো এটা একটা প্রক্রিয়া ফ্রয়েড দিয়েছেন আমাদের,
তো সেটাতে সেই প্রক্রিয়াটাও খুব সহজে হবার নয়, কিন্তু এটা একটা সময় নেয়, কিন্তু খুব ভালো একটা প্রক্রিয়া। Psychoanalytic therapy duration varies greatly from several months to several years. কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত এটা ভ্যারি করে। It often involves 1 to 5 sessions weekly, each 45 to 50 minutes long. প্রত্যেক সপ্তাহে 1 থেকে 5টা সেশন পর্যন্ত চালানো হয়। কেসের যে তীব্রতা, কেসের মানে ফ্যাটালিটির তীব্রতা অনুযায়ী, আর প্রত্যেকটা সেশন 45 থেকে 50 মিনিট লং হয়। Depending on specific individuals' goals, complexity and commitment, the number of session and duration of each session varies. প্রত্যেক ব্যক্তির সমস্যা এক নয়, সমস্যার গভীরতা, সমস্যার দিক, অ্যাসপেক্ট বিচার করে থেরাপিস্ট কার জন্য কতদূর, কতক্ষণ, কতদিন লাগবে সেটা থেরাপিস্ট ড্র করেন তার ছকটা, যে কতটা তার জন্য সময় ধার্য করা উচিত পেশেন্টের। তাহলে তোমরা সাইকো অ্যানালিটিক থিওরি এবং সাইকো অ্যানালিটিক থেরাপি সম্পর্কে জানলে। আজকের ভিডিও এখানেই শেষ হলো। তোমরা ভালো করে পড়বে। সব থেকে ফ্যাসিনেটিং, সব থেকে খুব আনন্দদায়ক একটা, খুব আকর্ষণীয় একটা বিষয় আজকে পড়ালাম। তোমরা ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ। আবার চলে এলাম তোমাদের জন্য ক্লাস নিয়ে। সাইকোলজি 4th সেমিস্টার ক্লাস 12 এর আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায়। আজকে থেরাপিউটিক অ্যাপ্রোচেসের একটা সুন্দর দিক তোমাদের সামনে পড়াবো। হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি। প্রথম, হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি একটা নতুন রকমের থেরাপিউটিক অ্যাপ্রোচ। তোমরা এর আগে ফ্রয়েড পড়েছো এবং অন্যান্য থেরাপিউটিক অ্যাপ্রোচ দেখেছো। এই থেরাপিউটিক অ্যাপ্রোচ একদম অভিনব এবং আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি ব্যবহৃত এই মেথড আজকে তোমাদের আমি বোঝাবো। এখানে একটা সিম্বলিক ফটো দিয়েছি। যেহেতু হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপির মূল কথা নার্চারেন্স, একটা মানুষ ছোটবেলা থেকে তার নিজেকে সে তৈরি করে সঠিক পরিবেশের সাহায্যে, এবং থেরাপিস্ট এখানে সেই ধরনের পরিবেশটা দেন বলেই পার্সন তার সমস্যা থেকে বেরোতে পারে এবং নিজের সম্ভাবনাগুলোকে বিকশিত করতে পারে, সুযোগ পায়। এটা একটা সিম্বলিক পিকচার। হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি কাকে বলে এবার জানবো। Humanistic existential therapy blends humanism's focus on inherent goodness and self-actualization with existentialism's emphasis on finding meaning, freedom, and responsibility in life's inherent meaninglessness. হিউম্যানিস্টিক থেরাপির এখানে দু ধরনের বক্তব্য সংমিশ্রণ ঘটেছে। হিউম্যানিজম বলেছে যে ব্যক্তি বাই ভার্চু, বাই ডিফল্ট তার ভেতরের সব ভালোগুলো রয়েছে, সব রকম ইতিবাচক সম্ভাবনা মানুষের মধ্যে জন্মগত সূত্রে রয়েছে, এবং তার একমাত্র প্রবণতাই হলো তার মধ্যে সেই ভালোগুলোর পরিস্ফুরণ ঘটানো, অর্থাৎ এবং সেই পরিস্ফুরণের মাধ্যমে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা সব থেকে শীর্ষ যে পরিস্ফুরণ, অর্থাৎ আত্মোপলব্ধির দোরগোড়ায় পৌঁছানো। এবং এই হিউম্যানিজমের এই যে বক্তব্য, এটার সাথে এক্সিস্টেন্সিয়ালিজমের বক্তব্য এখানে সংমিশ্রিত হয়েছে। এক্সিস্টেন্সিয়ালিজম বলেছে যে মিনিং, ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন লাইফ, মানুষ নিজের ভেতরে নিজের জীবনের অর্থ, নিজের স্বাধীনতা, নিজের দায়িত্ব,
এগুলো সে নিজে তৈরি করে, সে জীবন তাকে এনে দেয় না। এই যে ব্যক্তি মানুষের ওপর একটা গুরুত্ব, তার সিচুয়েশন কে মেনে ব্যক্তি মানুষের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, এই দুটো ফোকাসকে একসাথে করে হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি তৈরি করা হয়েছে। It helps clients to overcome alienation and anxiety by exploring deep questions about choice, death, isolation and purpose to live more authentically. এই পদ্ধতির সাহায্যে ক্লায়েন্ট বা পেশেন্টকে অনেক বেশি অ্যাংজাইটি থেকে বেরোনোর জন্য নিজের ভিতরের নানা প্রশ্ন জাগিয়ে সেই প্রশ্নের উত্তরের সন্ধানে ব্যাপৃত রেখে তাকে মোর অথেন্টিক্যালি জীবনের পথে হেঁটে চলার জন্য তাকে সেইভাবে তৈরি করে দেওয়া হয়। ইট বিল্ড সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা বাড়ায় এই থেরাপি, and create their own values within a supportive, non-judgmental therapeutic relationship. এবং তাদের যে মূল্য, সেই মূল্য তাকে তার ভেতরে অর্জন করতে সাহায্য করে। তার জন্য থেরাপিস্ট একটি সাপোর্টিভ, অর্থাৎ তার চারপাশে যথেষ্ট সমর্থনযোগ্য, একটা সমালোচনাহীন, একটা নিঃশর্ত একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করা হয়, যেখানে কোনো কিছু বাধ্যতামূলক ভাবে সে করবে না, সে তার নিজের ইচ্ছামূলক ভাবে, নিজের স্বতঃপ্রণোদিত ভাবে, নিজের মন মানসিকতা নিয়ে, সে তার স্বাধীনতা নিয়ে সে হাঁটবে, কিন্তু তার সেগুলোকে অতিরিক্ত সমালোচনা না করে তার ভুল ঠিকঠাকে ধরিয়ে দেওয়া বা তার সামনের অপশনগুলোকে খুঁজে দিতে সাহায্য করবে। It's about empowering individuals to embrace their full potential and make meaningful choices, rather than just curing symptoms, focusing on the whole person's lived experiences. এখানে ব্যক্তির সমস্যাগুলোকে নিয়ে ভাবা হয় না আলাদা করে, এখানে গোটা মানুষের জীবনের অভিজ্ঞতার উপর দৃষ্টি রেখে ব্যক্তিকে তার সমস্ত সম্ভাবনাগুলো নিয়ে সেগুলোর বিকাশের দিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এখানে ব্যক্তির নিজের সম্ভাবনা নিয়ে সেই সম্ভাবনাগুলোকে ব্লুম করার জন্য যে পথে চলতে হয়, সেরকম একটা শান্তিপূর্ণ, সমালোচনাহীন, একটা উপদ্রবহীন পরিবেশ তার চারপাশে দেওয়া, যাতে সে তার নিজের মতো করে নিজের সম্ভাবনাগুলোকে নিজেই বিকাশ লাভ ঘটাতে পারে এবং নিজেই জীবনের অর্থ খুঁজে বার করে এবং সেই অর্থকে এস্টাবলিশ করে সে নিজেই। এখানে তার সমস্যা কি, তার রোগ কি, এভাবে বিবেচনা করে কোনো পার্টিকুলার জায়গায় ফোকাস করা হয় না। হিউম্যানিস্টিক এক্সিস্টেন্স থেরাপির কোর যে প্রিন্সিপাল গুলোকে তাহলে আমরা দেখলাম, সেগুলো কি কি একবার দেখে নিই। কোর প্রিন্সিপাল হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মিনিং এন্ড পারপাস, ফ্রিডম এন্ড রেসপন্সিবিলিটি, অথেন্টিসিটি, আলটিমেট কনসেন্ট। সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে বিলিভ ইন অ্যান ইনেট ড্রাইভ টু রিচ ওয়ানস ফুল পোটেনশিয়াল অ্যান্ড লিভ এ হেলদি ইন্টিগ্রেটেড লাইফ। নিজের যে ড্রাইভ, একটা জন্মগত সূত্রে পাওয়া তাড়না, সেটার উপর বিশ্বাস রেখে সমস্ত সম্ভাবনাগুলোর বিকাশ ঘটানো এবং একটা পরিপূর্ণ স্বাস্থ্যকর জীবন যাপনের উদ্দেশ্যে ব্যক্তিকে প্ররোচিত করা। মিনিং এন্ড পারপাস acknowledges that life has no inherent meaning, requiring individuals to create their own. এখানে জীবন কোনো বিশেষ অর্থ নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, তুমি সেটা প্রতিপালন করছো, এরকম ধরনের কোনো বক্তব্য এখানে নেই। রাদার এখানে বলা হয়েছে ব্যক্তি এখানে তার নিজের মতো, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ক্ষমতা অনুসারে তার নিজের জীবনের অর্থ গড়ে তুলবে, অর্থ প্রতিষ্ঠা করবে, নিজের উদ্দেশ্য স্থাপন করবে, সেই উদ্দেশ্যে গিয়ে রিচ করবে। প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করেই সেটা করবে। এখানে কে কি দিল
কে কোথা থেকে পেলো, কে কোথা থেকে মানে জন্মগত সূত্রে পেলো নাকি সে সেটা তার পরিবেশ তাকে দিল বলে সে পেল, এগুলোর ওপর কোনো ভূমিকার উপর জোর দেওয়া হয়নি। ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি। Human have free will to make choices and are responsible for the lives they create. বলা হয় মানুষের নিজের অপরিমিত স্বাধীনতা থাকা উচিত তার, এবং সেভাবেই সে চললে তবেই সে জীবনে তার নিজের সমস্ত কিছু প্রতিপন্ন করতে পারে, এবং সেখানে সে তার যদি এই স্বাধীনতাটা থাকে তখন সে কখনোই খারাপ দিকে যাবে না। তার সিচুয়েশন যাই হোক না কেন তার ভালোর দিকে যাবার জন্য সে মুখিয়ে থাকে, একটা ইনেট গুডনেস থাকে প্রত্যেক মানুষের মধ্যে। Authenticity, living in alignment with one's true self, values and experiences. একজন ব্যক্তির যে ব্যক্তি সত্তা, মূল্যবোধ এবং অভিজ্ঞতা, এগুলোর সঙ্গে একটা যুক্তি থাকে, এগুলোর মধ্যে একটা প্যারিটি থাকে, হ্যাঁ, একটা লিনিয়েন্ট রিলেশনশিপ থাকে। The ultimate concern, addressing universal human conditions like death, freedom, isolation and meaninglessness that cause distress. ডিস্ট্রেস কেবলমাত্র তৈরি হয় যেগুলো মানুষের সার্বজনীন দুঃখ, মৃত্যু, স্বাধীনতা, বিচ্ছিন্নতা, এই ধরনের কজ মিনিংলেসনেস ওনারা আরোপ করেছেন। যারা আমরা পড়ছি এই হিউম্যানিস্টিক এক্সিস্টেনশিয়াল থেরাপি যারা করেছেন তারা কার্ল রজার্স আর আব্রাহাম মাসলো, এরা কিন্তু এই ধরনের একটা সাংঘাতিক ডিস্ট্রেসের ওপর অ্যাড্রেস না করে তারা বলেছেন যে জীবনের এই ডিস্ট্রেস গুলোর ওপর গুরুত্ব যতটা আছে তার থেকে অনেক বেশি গুরুত্ব আছে ভালোর দিকে। মানুষের জীবনে সুখ, আনন্দ এগুলো অনুভব করার দিকে তাদের তাগিদ অনেক বেশি থাকে, দুঃখকে যাপনের থেকে এগুলোর দিক উপর তারা গুরুত্ব আরোপ করেছেন। এখানে থেরাপিস্টের রোলটা কি? A warm, empathetic, non-directive facilitator who offers unconditional positive rigor, creating a safe space for exploration. এখানে থেরাপিস্ট একটা বিশেষ রোল প্লে করেন। এই থেরাপিতে অ্যাকর্ডিং টু কার্ল রজার্স অ্যান্ড আব্রাহাম মাসলো, এনারা এই থেরাপির জন্মদাতা বা প্রবর্তক, তারা বলেছেন থেরাপিস্টের রোল হওয়া উচিত একটা উষ্ণ, সমানুভূতি সম্পন্ন, কখনো দিক নির্দেশনকারী হবে না, তারা সবসময় একটা নিঃশর্ত ইতিবাচক পরিবেশ প্রদান করবেন এবং একটা নিরাপত্তা বোধ যেন পেশেন্ট বা ক্লায়েন্টের মধ্যে তৈরি হয়, যাতে করে থেরাপিস্টের ক্লায়েন্ট খুব সুন্দরভাবে তার থেরাপিউটিক সেশনটা সময় নিরাপদভাবে নানা রকম কথা বলতে পারে এবং নিজের মতো করে নিজের জীবনটা চালিত হবে সেই আশ্বাসটা সে পেতে পারে, এবং তার ফলে তার ভেতরের যে সম্ভাবনাগুলো সেগুলো বিকশিত হবে। Clients' role takes charge of their growth, exploring feelings and experiences to find their own answers. ক্লায়েন্টের রোলটা হচ্ছে এখানে ক্লায়েন্ট খুব ডিপেন্ডেন্ট থাকতে পারবেন। ক্লায়েন্ট এখানে যেহেতু স্বাধীনতা পাচ্ছে প্রথম থেকে এবং একটা নন জাজমেন্টাল এনভায়রনমেন্টের মধ্যে থাকছে, তার উপর দায়িত্ব থাকছে সে এক্সপ্লোর করবে লাইফটাকে, তাই তাকে এখানে চার্জ নিতে হবে তার উন্নতি, তার অনুভূতি, তার অভিজ্ঞতা খুঁজে নিয়ে তার উত্তর, তার নিজের জীবনের তৈরি হওয়া যে প্রশ্ন তার উত্তর সে নিজেই বার করবে। অর্থাৎ থেরাপিস্টের সান্নিধ্যে এসে সে সেই সহায়তা পাবে যাতে সে নিজের চেষ্টায় নিজের মতো করে তার জীবনের অর্থ খুঁজে বার করে। এখানে থেরাপিস্ট নিজে মানে বার করে দেবেন না, কিন্তু তিনি এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যাতে পেশেন্ট বা ক্লায়েন্ট স্বচ্ছন্দ বোধ করে এবং নিজের প্রতি আস্থা আসে এবং নিজের মতো করে সে মোটিভেটেড হয়, নিজের মতো করে নিজের চার্জ নিতে পারে। ফোকাস, প্রেজেন্ট এক্সপিরিয়েন্স, হিয়ার অ্যান্ড নাও, পার্সোনাল গ্রোথ, সেলফ অ্যাওয়ারনেস and the client's unique worldview.
কোথায় থাকবে ফোকাসটা? এখানে এবং এখন, অর্থাৎ বর্তমান অভিজ্ঞতা, আত্মোন্নতি, আত্মসচেতনতা এবং ক্লায়েন্ট বা পেশেন্টের মধ্যে তৈরি হওয়া তার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতনতা। গোলস, গোলটা কি এই থেরাপি? হেল্প ক্লায়েন্টস বিকাম ফুললি প্রেজেন্ট, অ্যাকসেপ্ট ডিফিকাল্ট রিয়ালিটিস লাইক ডেথ, টেক রেসপন্সিবিলিটি, ফাইন্ড মিনিং অ্যান্ড লিভ মোর ফুললি অ্যান্ড অথেন্টিক্যালি। ক্লায়েন্টকে হেল্প করা যাতে সে একটা পরিপূর্ণ জীবন যাপন করতে পারে, তার বাস্তবকে সে মানতে পারে, দায়িত্ব নিতে পারে, অর্থ খুঁজে নেয়, তার জীবনের অর্থ, তার কাজের অর্থ, তার বেঁচে থাকার অর্থ, এবং খুব ভালোভাবে পরিপূর্ণভাবে অথেন্টিক্যালি সে জীবন যাপন করতে পারে। এই থেরাপি স্টেপ গুলো দেখে নি। ক্রিয়েটিং কানেকশন, প্রথম হচ্ছে থেরাপিস্ট বিল্ডস এ জেনুইন ট্রাস্টিং রিলেশনশিপ। প্রথমে থেরাপিস্ট তার ক্লায়েন্টের সাথে একটা খুব সুন্দরভাবে একটা জেনুইন কমফোর্টেবল জোন তৈরি করতে পারে, যে জোনটাতে দুজনেই কমফোর্ট ফিল করবে এবং একটা সুন্দর সহজ সম্পর্ক স্থাপিত হবে। এক্সপেরিয়েন্সিয়াল এক্সপ্লোরেশন, দ্য ক্লায়েন্ট এক্সপ্লোরস their feelings, choices and the meaning in their life. ক্লায়েন্ট সবসময় তার অনুভূতি, তার নির্বাচন, তার অর্থ, জীবন সম্পর্কে সে সবসময়ই স্বতঃস্ফূর্তভাবে খোঁজার চেষ্টা করবে। তার দিক থেকে এই এরপর যে স্টেপটা সেটা হচ্ছে ক্লায়েন্ট এক্সপ্লোর করবে, মানে ক্লায়েন্ট নিজের দিক থেকে এবার সক্রিয় হবে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাইং অবস্টাকলস। এই সক্রিয়তার মধ্যে যেতে যেতে এবার ক্লায়েন্টের ভেতর থেকে আনকভার্ড হবে সোসাইটাল প্রেশার অর সেলফ লিমিটিং বিলিফস দ্যাট ব্লক পার্সোনাল গ্রোথ। এইভাবে সে যখন সক্রিয় হয়ে গেল তখন দেখা যাবে তার সক্রিয়, অর্থাৎ ক্লায়েন্ট বা পেশেন্ট সে যখন সক্রিয় হয় তখন ধীরে ধীরে তার ভেতর থেকে যে সামাজিক যে সমস্যাগুলো বা সামাজিক যে চাপগুলো তার ভেতরে রয়েছে যা তাকে যন্ত্রণা দিচ্ছে, এবং তার যে সেলফ লিমিটিং বিলিফস গুলো, অর্থাৎ নিজের সম্পর্কে যে ধারণা গুলো তাকে আটকে দিচ্ছে, তার সম্ভাবনাগুলোকে মুক্ত হতে সাহায্য করছে না, বাধা দিচ্ছে, সেইগুলো সম্পর্কে ধীরে ধীরে জানা যায়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে রিক্লেমিং লাইফ, empowering the client to make conscious choices leading to transformative change and a richer existence. এবার যে এই লাস্ট স্টেপে এসে ক্লায়েন্ট বা পেশেন্ট একদম প্রভূতভাবে তার নিজের সমস্যাগুলোকে সে মিনিমাইজ করে তার কনসিয়াস চয়েস হতে পারে, মানে যেগুলো সে এতদিন নির্বাচন করতে পারছিল না, দ্বিধা ছিল বা সে ডিসিশন নিতে পারছিল না, সেইগুলো সম্পর্কে সে ডিসিশন নেবে এবং তার মধ্যে একটা পরিবর্তন হবে এবং তার বেঁচে থাকাটা আরো অর্থপূর্ণ এবং আনন্দদায়ক হয়ে উঠবে তার কাছে। এবার আমরা যদি একটু হিউম্যানিস্টিক থেরাপি আর এক্সিস্টেনশিয়াল থেরাপিটাকে আলাদা করে একটু দেখে নিই যে এরা কেন সংমিশ্রিত হয়েছে, এদের কোথায় নিজস্বতা রয়েছে। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ থেরাপি হচ্ছে humanistic approach in therapy focuses on a person's innate drive for self-actualization, অর্থাৎ ব্যক্তির নিজস্ব যে নিজের অভ্যন্তরের তাড়না, তার জীবনের উন্নতি এবং সর্বময় উন্নতি, আত্মোপলব্ধির দিকে, সেই কথাই বলেছে হিউম্যানিস্টিক থেরাপি। এটা it views individuals as inherently good and capable of solving their own problems by fostering self-awareness, personal growth and meaning in the present moment. ব্যক্তি তার নিজের মতো করে ভালো, মানে ইনহেরেন্টলি সে খুব ভালো হয় এবং অনেক ভালো ভালো তার গুণাবলী থাকে, তার সমস্যা সমাধান করার ক্ষমতা থাকে এবং সে নিজেই তার আত্মসচেতনতা,
তার আত্মোন্নতি এবং তার বেঁচে থাকার অর্থ এগুলোর দ্বারা সে তার সমস্যার সমাধান করতে পারে, তাকে একটু সাহায্য প্রদান করবে। The key principles include empathy, unconditional positive regard and genuineness. এখানে মূল যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এমপ্যাথি, ক্লায়েন্টের দিক থেকে বা পরিবেশের দিক থেকে চারপাশে, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, নিঃশর্ত ইতিবাচক একটা সমর্থন, এবং জেনুইননেস অর্থাৎ একদম সততা বা একদম অরিজিনালিটি, অর্থাৎ কৃত্রিমতার স্থান এখানে কম রয়েছে। It creates a supportive, non-judgmental space where clients explore their feelings and potential rather than dwelling on the past. এটা একটা সমর্থন যোগ্য একটা পরিবেশ, একটা সমালোচনাহীন একটা পরিবেশ দেওয়া হয় ক্লায়েন্টকে, এখানে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে সে তার অনুভূতি, সে তার ক্ষমতা, সে তার পাস্টকে নিয়েও সে স্বচ্ছন্দে তার নিজের বক্তব্যগুলো খুলে মেলে ধরতে পারে এবং নিজের মতো করে বিচার করে নিজের মতো করে এগিয়ে যাবার মতন একটা সমর্থন সে পায়। Major types of using techniques here include person-centered therapy, gestalt therapy and existential therapy. Existential therapy নিয়ে এবার আমি বলবো। Existential therapy নিয়ে বলার আগে বলে নি হিউম্যানিস্টিক টেকনিক্স গুলো ওরা কি কি ফলো করে। আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, অ্যাক্টিভ অ্যান্ড রিফ্লেক্টিভ লিসেনিং, কনগ্রুয়েন্স অর জেনুইননেস অ্যান্ড এমপ্যাথি। আমি আগেও বলেছি এগুলোই মূল এই হিউম্যানিস্টিক থেরাপি। আবার বলছি এই পদ্ধতিতেই তারা ক্লায়েন্টের সঙ্গে সেশন করে। এই পদ্ধতিগুলো মুখ্য থেরাপিস্ট অফার টোটাল অ্যাকসেপ্টেন্স, একদম পরিপূর্ণ স্বীকৃতি প্রদান করে যে তুমি তাই সব থেকে ভালো, তোমার যা কিছু রয়েছে সেগুলো কোনো ব্যাপার নয়, সেগুলো তুমি নিজেই বক্তব্য রাখো এবং নিজের মতো করে অর্থ খুঁজে বার করো, আমি তোমাকে হেল্প করছি, কিন্তু তোমার ব্যাপারে আমার কোনো অস্বাচ্ছন্দ্য বা সমালোচনা আমার নেই। তো এরকম একটা টোটাল অ্যাকসেপ্টেন্স আর এমপ্যাথি দেখায় থেরাপিস্ট। Creating safety for clients to be vulnerable without judgment, fostering self-worth. তার যে নিজের সম্পর্কে যে বিশ্বাস, একটা মূল্য, এগুলো এই ধরনের সিচুয়েশনে অনেকটা রিকভার করে ব্যক্তির মধ্যে। Active and reflective listening, deeply listening and mirroring back clients' words and feelings to enhance their self-understanding and gain clarity. খুব মন দিয়ে যদি ক্লায়েন্টের ওয়ার্ডগুলোকে শোনা যায় এবং তার অনুভূতিগুলোকে বোঝা হয়, সেটা তাদের ব্যক্তির নিজের ক্ষেত্রেও তার বা ক্লায়েন্টের নিজের ক্ষেত্রেও তার সেলফ আন্ডারস্ট্যান্ডিং বা আত্মোপলব্ধিকে জাগিয়ে তুলতে সহায়তা করে। Congruence, the therapist is authentic and real in the relationship, modeling authenticity for the client. থেরাপিস্ট সবসময় একটা জেনুইননেস ফলো করবে, একটা অথেন্টিসিটি তার তৈরি হবে তার দ্বারা। সে কখনোই তার সম্পর্কে সে অন্য কোনো রিলেশনশিপে যাবে না, মানে তার সম্পর্ক থেরাপিস্টের, সে সেই থেরাপিস্টের ভূমিকায় থাকবে, সেখানে কোনোভাবে পেশেন্ট তার সামনে তার অন্য কোনো সম্পর্কের প্রতিচ্ছায়া বা প্রতিফলন সেখানে ঘটাবে না বা অন্য কোনো আনরিয়েল রিলেশনশিপ তৈরি হবে না। Empathy, the therapist strives to understand the client's subjective world and communicates that understanding. Therapist strives to understand the client's subjective world, অর্থাৎ ক্লায়েন্টের নিজস্ব যে জগৎ, সেই জগৎটাকে থেরাপিস্ট বুঝতে চেষ্টা করবে এবং কমিউনিকেট করবে যেটুকু সে বুঝতে পারছে। অর্থাৎ প্রত্যেক পেশেন্টের নিজের মতো করে তার যে জগৎ, সেই জগৎকে অনুভব করার দায় এখানে থেরাপিস্টের রয়েছে। এবার এক্সিস্টেন্সিয়াল অ্যাপ্রোচ থেরাপি। Existential therapy is a philosophical, client-centered approach.
এটা সম্পূর্ণ একটা ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ। ইট ফোকাসেস অন দ্য হিউম্যান কন্ডিশনিং অ্যান্ড emphasizes freedom, responsibility, meaning, isolation, and depth to help individuals' life more authentically and find purpose rather than just treating symptoms. জাস্ট সিমটম গুলোকে চিকিৎসা না করে একেবারে প্রথম থেকে সর্বময় সত্তাটাকে ধরে একটা ব্যক্তির কাজ করা হয়। এখানে হিউম্যান যে মানুষের যে অবস্থা, মানুষের যে সামগ্রিক অবস্থা, তার উপর জোর দেওয়া হয়, তার উপর মনোসংযোগ করা হয়, এবং তার ব্যক্তির মধ্যে যে স্বাধীনতা, দায়বদ্ধতা, দায়িত্ববোধ, অর্থ, এইসবের যে চেতনা, সেগুলো কে বোঝার দায় রয়েছে, এখানে বোঝা হয়। It empowers people to confront life's inherent dilemmas, make choices. এখানে ব্যক্তি এতটাই শক্তি সম্পন্ন হয়ে যায় থেরাপির সাহায্যে যে সে তার নিজের সমস্যাগুলোকে নিজে কনফ্রন্ট করে, নিজে সিদ্ধান্ত নয়, এবং নিজের জীবনের অর্থ তৈরি করে, যা অত্যন্ত গভীর, এবং তার জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলোকে সে কাজে লাগায় সেই ব্যাপারে। মানে ব্যক্তি নিজে ভীষণ সচেতন থাকে, ব্যক্তি নিজে ভীষণ সক্রিয় থাকে, এবং ব্যক্তি এখানে মূল। এখানে থেরাপিস্ট কখন কি সাহায্য করছে বা থেরাপিস্টের ওপর এখানে কোনো গুরুভার নেই। তার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট দেওয়া যেখানে সে নিজের মতো করে যাত্রা করতে পারে। এক্সিস্টেন্সিয়াল টেকনিকে আবার এইগুলোকে ফোকাস করা হয়, হিয়ার অ্যান্ড নাও ফোকাস, অর্থাৎ বর্তমান সময় যা আছে সেই ফিল্ম। পাস্ট ইভেন্টের সঙ্গে এখানে খুব একটা সম্পর্ক নেই এই থেরাপির, যে আগে কি হয়েছিল, সমস্যার গভীর কোথায়, তার সূত্র কোথায়, এইসব নয়। এখানে এখন এই সময় তুমি যেভাবে রয়েছো, তোমার যা সমস্যা, সে বা তোমার জীবনটাকে আরো কতটা মূল্যমানের, কতটা অর্থবোধক করা যায় সেই চেষ্টা। Exploration of existential grievance, addressing ultimate concerns like death, freedom, isolation, and meaninglessness to confront anxieties and live more fully. এখানে বলছে অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যা বা আচরণমূলক সমস্যাগুলো তখনই দেখা যায় যখন এই ধরনের ডেথ, ফ্রিডম, আইসোলেশন, মিনিংলেসনেস এগুলোকে যখন কনফ্রন্ট করতে হয়, বা এইগুলোর প্রতি একটা বিভ্রান্তিমূলক অতি চেতনা থেকেই আমাদের এগুলোর জন্ম হয়। পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড চয়েস, encouraging clients to own their choices and recognize their power to respond and create meaning. ক্লায়েন্টকে এনকারেজ করা হয় তাদের নিজেদের সিদ্ধান্ত, নিজেদের নির্বাচনগুলো নেওয়ার জন্য, এবং তাদের নিজেদের শক্তি কতটা রয়েছে সেটাকে চিনে নেবার জন্য, এবং নিজের জীবনের অর্থ কি সেটা নিজেরা তৈরি করুন, নিজেদের উদ্দেশ্য কি সেটা নিজেরা নির্মাণ করুন, এই দিকে তাদের চয়েসটা দেওয়া হয়। Self exploration and meaning making, using open questions to help clients discover their values, purpose, and how they construct meaning in their lives. এখানে ক্লায়েন্টকে একটা ওপেন এন্ডেড প্রশ্ন করা হয়, যেখানে ক্লায়েন্ট নিজেকে, যে কোয়েশ্চেন গুলো উত্তর দিতে দিতে ক্লায়েন্ট নিজের মূল্যবোধ, নিজের জীবনের অর্থ, নিজের জীবনের সবকিছু সম্পর্কে কনসার্ন হয়। Authenticity, guiding clients to live in alignment with their true selves, free from societal pressures or dissolve parts of their being. এখানে প্রত্যেক ক্লায়েন্টকে এমন ভাবে গাইড করা হয় যাতে সে তার অরিজিনাল যে সত্তা, তার যে সত্য, যে বাস্তবিক যে সত্তা, সেই সত্তার উপর আমাদের সমাজ একটা মিথ্যে সত্তা আরোপ করে। হ্যাঁ, এটা সোসাইটাল সেলফ হিসেবে একটা সামাজিক সত্তা আরোপ করে। সেই সত্তাটার কুয়াশার মতো সরিয়ে দিয়ে নিজের আপন সত্তাটার প্রতি বিশ্বস্ত থাকার কথা এখানে বলা হয়েছে। যে ব্যক্তি সত্তাটা, অরিজিনাল ব্যক্তি সত্তা, সোসাইটাল প্রেশার বা অন্যান্য প্রেশার থেকে মুক্ত থাকতে পারবে। ওয়ার্ল্ড ভিউ ম্যাপিং, 4 words, using frameworks to understand a client's physical, social, psychological, and spiritual experiences holistically. তাহলে এখানে ক্লায়েন্টের দৈহিক, সামাজিক, মনোবৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক যে অভিজ্ঞতা সমূহ, সেই চার রকমের অভিজ্ঞতার একটা
মানচিত্র তাদের সামনে তুলে ধরা হয় বা তাদের এখানে ইউজ করা হয়, এবং এই 4 রকম ভাবেই সে যাতে খুব মিনিংফুলি এবং আনন্দপূর্ণ জীবনযাপন করতে পারে ক্লায়েন্ট, সেইটার প্রতি এখানে নজর দেওয়া হয়। পার্সন সেন্টার্ড therapy, also known as client-centered or Rogerian therapy. Carl Rogers প্রদত্ত এই therapy. It is a humanistic approach developed by Carl Rogers. It empowers clients to find their own solutions by creating a supportive, non-judgmental space. ক্লায়েন্টকে এটা নিজের শক্তি নিজেই খুঁজে বার করে, বলেছি আগেই। Therapist provides empathy, unconditional positive regard and genuineness. Therapist এগুলো প্রদান করে, এমপ্যাথি, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, এবং ট্রাস্টিং দ্য ক্লায়েন্টস ইনেট এবিলিটি ফর সেলফ হিলিং অ্যান্ড গ্রোথ। নিজের আত্মোন্নতির জন্য ক্লায়েন্টের যে নিজস্ব ক্ষমতা সেগুলোর ওপরই এখানে গুরুত্ব প্রদান করা হয়, এবং থেরাপিস্টের কাজই হলো সেগুলোর ওপর জোর দিয়ে সেগুলো সম্পর্কে ক্লায়েন্টকে ওয়াকিবহাল করা এবং তার আত্মবিশ্বাসের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা, যার মাধ্যমে সে তার নিজের ওপর নিজের দ্বারা নিজের সব ক্ষমতাগুলোকে সে ইউটিলাইজ করতে পারে। It creates the environment in which the client leads the session and discovers their own path to self-understanding. এমন একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করা হয় যেখানে ক্লায়েন্ট নিজেই পুরো সেশন গুলোকে লিড করে। এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, থেরাপিস্টের ভূমিকা এখানে খুব সূক্ষ্ম, খুব কম কিন্তু খুব সূক্ষ্ম। তিনি আছেন কিন্তু তার খুব লাউড উপস্থিতি একবারেই থাকবে না। এখানে যিনি ক্লায়েন্ট বা যিনি পেশেন্ট, তিনি নিজেই প্রত্যেকটা সেশন পরপর লিড করবেন, এবং তিনি এই লিডিং প্রসিডিওরের মাধ্যমে নিজের উত্তর নিজেই খুঁজবেন এবং সাকসেসফুল হবেন, এবং এই পুরো প্রক্রিয়াটার মাধ্যমে গড়ে উঠবে তার আত্মবিশ্বাস, সে এগিয়ে যাবে নিজের পথে। আজকের দিনে সব থেকে বেশি যে উপযোগী তা যে থেরাপির রয়েছে সেটা হচ্ছে হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি। এই পার্সন সেন্টার্ড থেরাপির টেকনিক্স গুলো একবার দেখে নিই। অ্যাক্টিভ লিসেনিং, এখানে খুব সক্রিয় থাকতে হবে, ক্লায়েন্টের প্রতি খুব মনোযোগ দিয়ে থেরাপিস্টকে বসে তার কথা শুনতে হবে, তার অনুভূতিকে বুঝতে হবে। রিফ্লেকশন অফ ফিলিংস, paraphrasing or summarizing the client's expressed emotions to show understanding and help them clarify meanings. পুরো ক্লায়েন্টকে পুরো সেশন ধরে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে, নিশ্চুপভাবে পর্যবেক্ষণ করে, এবার লাস্টে সামারাইজিং তার সামনে তুলে ধরতে হবে তুমি এগুলো করেছো, তবে তার ইনসাইট তৈরি হবে ক্লায়েন্টের। সেটা অত্যন্ত নন জাজমেন্টাল ওয়েতে তার সামনে তুলে ধরতে হবে। Clarification, asking questions to deepen understanding of the client's experience, like what does that feel like for you? এখানে আজকে তো তাও চলে গেল, ও তো করে দিয়েছো। Asking questions to deepen understanding of the client's experience, like what does that feel like for you? পেশেন্টকে বা ক্লায়েন্টকে কোয়েশ্চেন করা হচ্ছে, যে এমন ভাবে কোয়েশ্চেন করে থেরাপিস্টরা যে কোয়েশ্চেনটার মাধ্যমে সে নিজে আত্মোপলব্ধি করতে পারে যে তার সমস্যাটা কোথায়, বা তার কোথায় শক্তি, বা তার কোথায় বিশ্বাস। অর্থাৎ যেমন হোয়াট ডাজ দ্যাট ফিল লাইক ফর ইউ, এই কোয়েশ্চেন গুলোর মাধ্যমে সে তার অনুভূতি, সে তার যাবতীয় যে কথাবার্তা, যা বক্তব্য, সেগুলো সে উন্মোচিত করতে পারে। নন ডাইরেক্টিভ স্ট্যান্স, allowing the client to lead the session, trusting their capacity for self-healing. এখানে ক্লায়েন্ট নিজে লিড করবে তার পুরো সেশন। এখানে থেরাপিস্ট কিন্তু কখনোই কোনো লিডিং পার্ট নেবেন না, কোন রকম দিক নির্দেশনকারী ভূমিকাই সে নেবে না। থেরাপিস্ট এখানে ভীষণ সাইলেন্ট একটা কমফোর্ট জোন, যেখানে শুধু ক্লায়েন্ট একটা সমর্থন, একটা নিরাপত্তার একটা উষ্ণতা তার মধ্যে থাকবে, যেটার সাহায্যে সে তার নিজেকে, তার নিজের ক্ষমতাগুলোর বিকাশ ঘটাতে পারবে। ফিজিক্যাল অ্যাটেন্ডিং, ইউজিং সাবটল নন-ভার্বাল কিউজ, আই কন্ট্যাক্ট, স্লাইট লিন টু শো প্রেজেন্স অ্যান্ড অ্যাটেন্টিভনেস। ফিজিক্যাল অ্যাটেন্ডিং হচ্ছে ইউজিং সাবটল নন-ভার্বাল কিউজ, নানা রকম
নন ভার্বাল কিউজ দেওয়া যেতে পারে, যেমন আই কন্ট্যাক্ট, তাকানো, বা সামান্য চোখটাকে এদিক ওদিক করানো, বা একটু হেলে বসা, টু শো প্রেজেন্স অ্যান্ড অ্যাটেন্টিভনেস। অনেক সময় আমরা কথা বলতে বলতে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্য হয়তো হাতটা এরকম করলাম, কি এরকম করে তাকালাম, মানে আরো আরো যেন গুরুত্ব দিচ্ছি, এরকম কিছু নন ভার্বাল কিউজ হয়তো দেওয়া যেতে পারে। কিন্তু অন্য কোনো শব্দ এখানে থেরাপিস্ট করবেন না, বা অন্য কোনো রকম হ্যাঁ না বাচক কোনো রকম প্রতিক্রিয়া জানানো যাবে না। ইউজিং সাপল affirmations, offering verbal and non-verbal support to build confidence. কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু কিছু সময় ভার্বাল এবং নন ভার্বাল সাপোর্ট দেওয়া যেতে পারে, যে হ্যাঁ হচ্ছে, এই তো, ঠিক আছে, বলো, এই ধরনের শব্দগুলো বলা যেতে পারে। আরেক ধরনের থেরাপি রয়েছে এর মধ্যে, গেস্টাল্ট থেরাপি। সেটা আমি একটুখানি উল্লেখ করি। গেস্টাল্ট থেরাপি ইজ আ core humanistic approach focusing on the whole person, mind, body, emotions in the here and now. এখানে বলা হচ্ছে গোটা একটা মানুষ এই মুহূর্তে এখন যে অবস্থায় রয়েছে সেটা নিয়েই বিবেচ্য বিষয়। এর পাস্ট এর ফিউচার নিয়ে আমাদের বিবেচনা নয়। এই মুহূর্তের যাপনটা যত সুখের হবে তত আমরা সুখী হব। It emphasizes self-awareness, personal responsibility and present experience over past analysis. এটা বেশি গুরুত্ব দেয় আত্মসচেতনতার উপর, ব্যক্তিগত দায়িত্ব এবং আমাদের অভিজ্ঞতার উপর। It uses experiential techniques like the empty chair to help clients integrate fragmented parts of themselves and achieve wholeness. এটা আমাদের ভিতরের সত্তাগুলো যখন স্ক্যাটার্ড হয়ে যায়, আমাদের চিন্তা ভাবনাগুলো সেগুলোকে একত্রিত করতে এবং সামগ্রিকভাবে একটা অন্তর্দৃষ্টি তৈরি করতে সহায়তা করে। It helps to develop authentic ways of seeing the individual as capable of self-regulation and growth, aligning perfectly with humanism's core belief in inherent potential. এটা authentic ways of seeing the individual as capable of self-regulation and growth. এটা এমন একটা সাহায্য প্রদান করে ব্যক্তিকে, যা ব্যক্তির নিজস্ব নিয়ন্ত্রণ, নিজস্ব উন্নতি এগুলো আত্মস্থ করতে ব্যক্তিকে সহায়তা করে, এবং তার যে অনন্ত সম্ভাবনা রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে, সেই সম্ভাবনার নিরিখে তার এই বেড়ে ওঠা বা তার আত্মোন্নতি এগুলো ঘটতে পারে। এভাবে এটা হেল্প করে। এইবার চলে আসছি আমি, এতক্ষণ আমরা পড়লাম হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল থেরাপি, আজকের দিনে দাঁড়িয়ে যা অত্যন্ত ব্যবহৃত একটি থেরাপি। এবং এই যে এক্সিস্টেন্সিয়াল থেরাপি আমরা পড়লাম, আজকের দুনিয়ায় এই ফ্রিডমের কথাই বলা হয়েছে। এই ধরনের ব্যক্তি কেন্দ্রিক যে চিন্তা ভাবনা আজকের দুনিয়ায় সব থেকে বেশি প্রাধান্য পায়। তো সেই থেরাপি আমরা পড়লাম। এবার চলে এলাম সম্পূর্ণ একটু আলাদা ধরনের থেরাপি, যেগুলো সরাসরি হয়তো নিজে একা কোনো রোগ সামলাতে পারে না, সারাতে পারে না, কিন্তু সাপোর্টিভ থেরাপি হিসেবে প্রচন্ডভাবে ক্রিয়া করে, সহায়তা করে। Alternative therapies are diverse practices used instead of or alongside conventional medicine. ওষুধ চলছে, সাইকিয়াট্রিক ড্রাগ চলছে বা অন্য কোনো ওষুধ চলছে, তার পাশাপাশি অল্টারনেটিভ থেরাপিগুলো অনেক বেশি হেল্প করে ব্যক্তিকে তার নিজের সুস্থ অবস্থায় আবার ফেরত আসতে, অনেক তাড়াতাড়ি সে আসতে পারে। হয়তো নিজে এককভাবে কোনো রোগ সারানোর ক্ষমতায় সবসময় সে সক্রিয় থাকে না, কিন্তু সাপোর্টিভ বা অ্যালংসাইড সে নিজে কিন্তু এইসব থেরাপিগুলো অনেক বেশি সহায়তা প্রদান করে ব্যক্তিকে। It focuses on holistic healing, mind-body connection and natural remedies for conditions like pain, anxiety, stress. Pain, anxiety, stress এগুলো সারাতে মনোদৈহিক একটা যে সংযোগ রয়েছে সেটার উপর গুরুত্ব দিয়ে, এবং ন্যাচারাল রেমিডিস গুলোকে, যে আমাদের
স্বাভাবিক যে আমাদের পরিবেশ থেকে পাওয়া যে কোনো বিষয় সেগুলোর সাহায্যে কিভাবে ন্যাচারালি হিল হয় তার উপর জোর দেয়। The popular examples of alternative therapy includes yoga, acupuncture, herbal medicine, massage, meditation, chiropractic, aromatherapy, reiki, hypnotherapy ইত্যাদি। এবার এগুলো যে খুব সায়েন্টিফিক সবসময় তা নয়, আবার কিছুটা হলেও এখানে সব প্ল্যাসিবো এফেক্ট হয়তো রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যোগা, আকুপাংচার বা হার্বাল মেডিসিন এগুলো কিন্তু খুব ভালোভাবে, বা মেডিটেশন, মাসাজ, এগুলো কিন্তু খুব ভালোভাবে সাপোর্টিভ থেরাপি হিসেবে ব্যক্তিকে খুব রিলিফ দেয়, তাৎক্ষণিক রিলিফ তো দেয়। আমরা একটু ছবি দেখে নেবো এই অল্টারনেটিভ থেরাপি, তারপর মূল থেরাপি যে অল্টারনেটিভ থেরাপির কথা আজকে বলতে আমি এই এসেছি সেটা বলবো। এখানে আমি দেখছি মেডিটেশন, যোগা, হ্যাঁ, তারপর আকুপাংচার, এটা একটা নির্দিষ্ট একটা চিকিৎসা পদ্ধতি, প্রাচ্য দুনিয়াতেই এর সৃষ্টি। হার্বাল থেরাপি, মাসাজ, রেকি বলে একটা চিকিৎসা পদ্ধতি আছে, এটাও প্রাচ্যের দুনিয়ায় তৈরি, এখন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে রেকি চিকিৎসা পদ্ধতি। এরপর অ্যারোমা থেরাপি, আমরা দেখতে পাচ্ছি অ্যারোমা, বিভিন্ন রকম অ্যারোমা মানুষের মনকে ভালো রাখার, মানে এটা চেষ্টা করে, এটা হচ্ছে আমাদের ঘ্রাণেন্দ্রিয়র উপর নির্ভর করে এই যে ভালো লাগার অনুভূতি তৈরি হয় সেইগুলোর উপর বেস করে। এছাড়া হিপনোটিজম, এখানে হিপনোথেরাপি রাখা হয়েছে, এগুলো অল্টারনেটিভ থেরাপি হিসেবে অনেক সময় কাজ করে। তবে ক্রিয়াযোগ অল্টারনেটিভ থেরাপি হিসেবে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আমি সব শেষে এসে পড়েছি সেই ক্রিয়াযোগের উৎপত্তি অনেক দিনই, তবে এখন এটা সব থেকে বেশি পপুলারিটি পেয়েছে। এটা একটা স্পেসিফিক ব্রিদিং প্রাণায়াম করা হয় বিশেষ পদ্ধতিতে, ব্রিদিং টেকনিক, মেডিটেশন অ্যান্ড ফিজিক্যাল পশ্চার, কিছু যোগা, কিছু ব্রিদিং টেকনিক এবং মেডিটেশন, কি একটা বিশেষ রকমের কিছু ধ্যান, এগুলোর সাহায্যে একটা ব্রেন ফাংশনিং বুস্টিং হয়, এনহান্সড হয় মেন্টাল ক্ল্যারিটি, ইমোশনাল রেগুলেশন প্রমোটেড হয়, আর ফিজিক্যাল হেলথ ভালো হয়, ডিটক্সিফাইং হয় এবং ইমিউনিটি বাড়ে। It shows promise in clinical studies for better remission rates and well-being. এটা খুব ভালো রকম রোগ সারাতে বা ভালো থাকার জন্য এটা খুব একটা উপযোগী প্রক্রিয়া। এটার পরমহংস যোগানন্দ এটার সব থেকে পপুলারিটি পরবর্তীকালে এনেছেন। তিনি বলেন যে 30 seconds of ক্রিয়া is equivalent to 1 year of natural spiritual enfoldment. স্বাভাবিকভাবে আধ্যাত্মিক জগতে বিচরণ করলে, আধ্যাত্মিক অনুশীলন করলে 1 বছরে যেটা আমরা গ্র্যাব করব, যে সাকসেসটা বা যে ভালো থাকাটা, সেটা আমরা 30 সেকেন্ড ক্রিয়া যোগ করে আমরা পাবো। এটা উনি খুব কনফিডেন্সের সঙ্গে বলেন। এর সাথে সুদর্শন ক্রিয়াযোগ সব থেকে এখন বেশি পপুলার। সুদর্শন ক্রিয়া ইজ আ পাওয়ারফুল রিদমিক ব্রিদিং টেকনিক। এটাও ক্রিয়া, একটা রিদমিক ক্রিয়াযোগ, রিদমিক একটা ব্রিদিং টেকনিক ইনভলভিং স্পেসিফিক ন্যাচারাল ব্রিথ সাইকেলস লাইক উজ্জয়ী, ভস্ত্রিকা অ্যান্ড চ্যান্টিং, এবং কিছু মন্ত্রতন্ত্র একটা নির্দিষ্ট ভাইব্রেশনে বলতে হয় এইসব। It is designed to harmonize body, mind and emotions and to remove stress, anxiety and negative feelings by using breath to shift emotional state. এটা ইমোশনাল স্টেটটাকে শিফট করে, খুব যন্ত্রণা, খুব ব্যথা, খুব নেগেটিভ ইমোশন থেকে পজিটিভ ইমোশনে ধীরে ধীরে এটা নিয়ে আসে। It is taught worldwide by the Art of Living Foundation. এদের দ্বারা এটা পরিচিতি লাভ করেছে সারা পৃথিবীতে, আর্ট অফ লিভিং। The research shows that এটা কি করে, মেনলি it boosts mental well-being, মানসিক ভালো থাকাকে সহায়তা করে, পিটিএসডি কমিয়ে দেয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আমাদের ধরনের স্ট্রেস কমিয়ে দেয়, improves immune or cardiovascular function, অনাক্রম্যতা বাড়ায় এবং কার্ডিওভাস্কুলার ফাংশন ভালো রাখে, ক্যান ইভেন ইম্প্যাক্ট জিন এক্সপ্রেশন, এমনকি জিনের সংগঠনকেও এরা কিন্তু দেখা গেছে সেখানেও পরিবর্তন আসে ধীরে ধীরে সুদর্শন ক্রিয়াযোগের প্র্যাকটিসের ফলে। অফারিং এ হোলিস্টিক পাথ টু ক্ল্যারিটি অ্যান্ড এনার্জি,
একটা হোলিস্টিক পাথ, জীবনের একটা মূল্যবোধ, জীবনের একটা মূল্যমান নির্ণয়ের মাধ্যমে জীবনের সম্পর্কে একটা শক্তিমান একটা সুন্দর পথ উদযাপনের জন্য এটা সহায়তা করে এবং সেই জীবনের এই হোলিস্টিক একটা সামগ্রিক আনন্দপূর্ণ পথে ব্যক্তিকে পরিচালিত করে। এরপর একদম শেষে পড়বো এথিক্স ইন সাইকোথেরাপি। এথিক্সের দরকার। সাইকোথেরাপি করতে গেলে থেরাপিস্টের দিক থেকে, পেশেন্ট বা ক্লায়েন্টের দিক থেকে অনেক রকমের নৈতিকতার দরকার আছে। একটা ক্লায়েন্ট আর থেরাপিস্ট যা খুশি তাই তারা করতে পারেন না, থেরাপিস্টও করতে পারেন না ক্লায়েন্টের সঙ্গে। ক্লায়েন্টকেও তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হয়। স্পেশালি থেরাপিস্টের অনেক দায়িত্ব থাকে ক্লায়েন্টের প্রতি, কারণ সে একটা মুমূর্ষু বা সে একটা সাহায্য প্রার্থী, সে এসেছে। সুতরাং সেদিক থেকে থেরাপিস্টের দায়বদ্ধতা অনেকখানি বেশি এবং তার জন্য কতগুলো রুলস এন্ড রেগুলেশন করা হয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। ক্লায়েন্ট প্রোটেকশন খুব জরুরি। ক্লায়েন্টের প্রোটেকশনের জন্য কোনো রকম ক্লায়েন্ট এক্সপ্লয়টেশন যাতে না হয়, মিসম্যানেজমেন্ট না হয়, সেদিকটা জরুরি। প্রফেশনাল ইন্টিগ্রিটি, ইট এস্টাবলিশেস সাইকোথেরাপি অ্যাজ এ ক্রেডিবল অ্যাকাউন্টেবল প্রফেশন। এটা খুব জরুরি, প্রফেশনাল ইন্টিগ্রিটি বজায় রাখা। এবং গাইডেন্স প্রোভাইডস এ মরাল কম্পাস ফর নেভিগেটিং কমপ্লেক্স সিচুয়েশন। নৈতিকতার যেন সবসময় বজায় থাকে, এটা সবসময় জোর দিতে হবে। মরালিটি যেন কোনোভাবে অনিয়ন্ত্রিত না হয়ে যায়। বেনিফিশিয়েন্স অ্যান্ড নন ম্যালফিশিয়েন্স অলওয়েজ অ্যাক্ট ফর দ্য ক্লায়েন্টস গুড অ্যান্ড ডু নো হার্ম। কখনোই এমন কিছু করা যাবে না যা ক্লায়েন্ট বা পেশেন্টের ক্ষতি হতে পারে, সেটা সব সময় মাথায় রাখতে হবে থেরাপিস্টকে। অটোনমি দিতে হবে, ক্লায়েন্টের রাইট রয়েছে তার নিজের ডিসিশন নেওয়ার এবং তার নিজের সম্পর্কে সে কতদূর করবে, কতদূর করবে না, কতদূর এগোবে সে থেরাপিস্টের সাথে, কতদিন সে সেশন চালাবে বা কতটা কি করবে না, সে ব্যাপারে সমস্ত সময় ক্লায়েন্টসের রাইট রয়েছে ডিসিশন নেবার। জাস্টিস, equitable treatment and access to services for all clients একটা fair equitable treatment যাতে সে পায়, সেটা যেন সবসময় দেখা হয়। fidelity, be trustworthy, fulfill promises and maintain loyalty to the client. ক্লায়েন্টের সমস্ত তথ্য যেন সবকিছু ঠিকঠাক গোপন থাকে, কনফিডেন্সিয়াল জিনিস কখনোই যেন বাইরে না প্রকাশ পায়, তার কাছে রাখা প্রতিশ্রুতি যেন রাখা হয় এবং বিশ্বস্ততা যেন অর্জিত হয়। আর ইন্টিগ্রিটি, বি অনেস্ট, অ্যাকিউরেট এন্ড প্রমোট দ্য প্রফেশনস ভ্যালু। এই প্রফেশনের যে ভ্যালু রয়েছে সেটা যেন প্রতি মুহূর্তে মাথায় রেখে চলা হয় সততার সঙ্গে। পেশেন্টকে সবকিছু জানানোটা অবশ্যই কর্তব্য। পেশেন্ট বা ক্লায়েন্টকে যে থেরাপি তার উপর দেওয়া হচ্ছে সেই থেরাপির যেন কোনো রকম কিছু তাকে লুকোনো না হয়, তার রিস্ক কি, তার বেনিফিট কি, সবকিছু। কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি, অবশ্যই ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি, ক্লায়েন্টের ইনফরমেশন প্রোটেক্টেড থাকে যেন। প্রফেশনাল বাউন্ডারিজ, অ্যাভয়েড ডুয়াল রিলেশনশিপ, এটা যেন অবশ্যই থাকে। সেক্সুয়াল কন্ট্যাক্ট না হয়, ফ্রেন্ডশিপ তৈরি না হয়, এইসবগুলো ক্লায়েন্টের সঙ্গে চলে না। ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন তো চলবেই না, যে টাকা ধার্য করা হয় সেই টাকাই নেওয়া হবে, প্রয়োজন মতো ইচ্ছে মতো সেটা এদিক ওদিক করা যাবে না। কম্পিটেন্স, অনলি প্র্যাকটিস উইদিন ইউর ট্রেনিং অ্যান্ড সিক সুপারভিশন ওয়েন নিডেড। ট্রেনিং এর মধ্যেই প্র্যাকটিস করতে হবে এবং ট্রেনিং এর বাইরে অন্য কোনো রকম প্র্যাকটিস চলবে না, ট্রেনিং সেশনের মধ্যেই সব করতে হবে। সেলফ কেয়ার, মনিটর পার্সোনাল ওয়েলবিং টু অ্যাভয়েড ইম্পেয়ারমেন্ট ইন প্র্যাকটিস। এবং থেরাপিস্টও যখন করবে বা ক্লায়েন্টও যখন থাকবে সেশনের মধ্যে, তখন তাদের সেলফ হার্ম যেন না ঘটে, এদিকেও খেয়াল রাখতে হবে। আজকের মতো এই নৈতিকতার রক্ষণাবেক্ষণের মাধ্যমে থেরাপির শেষ অংশটুকু পড়িয়ে দিলাম। তোমরা প্রত্যেকে এগুলো সম্পর্কে এগুলো ভালো করে জানবে এবং ভালোভাবে পরীক্ষায় এই তোমাদের পড়াগুলো মনে রাখবে, উত্তর দেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখনকার মতো এখানেই শেষ।